ভেরি বেসিক যে ফান্ডামেন্টাল যে ইয়েগুলো আমরা মোটামুটি কভার করে ফেলছি। আমরা চ্যাপ্টার 5টা যেটা কভার করবে, দেখেন স্যার এখানে কে জানি কথা বলতেছে স্যার, সাউন্ড স্যার খুব নয়েজ হইতেছে। এটা ইয়ে কে কে সাউন্ড অফ করতে স্যার পারবে? আপনিই স্যার হোস্ট, স্যার আপনিই পারবেন। আমি হোস্ট না? আমি নাকি? মনে হয় না। স্যার আপনাকে দিছে স্যার, আরেকজন আছে স্যার, উম্মে হাবিবা। হাবিবা কই? স্যার অফ করে দিছি। অফ করে দিছেন না? আচ্ছা দেখেন, এটা হচ্ছে প্রিপেয়ারিং বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমরা কিন্তু মোটামুটি ইয়ে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, অ্যাকাউন্টিং ইকুয়েশন, রেকর্ডিং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, লেজার অ্যাকাউন্টিং অ্যান্ড ডাবল এন্ট্রি, এটা হয়ে গেছে। তার মানে আমাদের যে গত ক্লাসে আমরা যেটা বলতেছিলাম যে এটা মানে ইনপুট ইনফরমেশনগুলো মানে সোর্স ডকুমেন্ট ইনপুট হিসেবে কাজ করে, ভাউচার গুলা বা রিসিপ্ট মানি রিসিপ্ট এগুলা আমরা ইনপুট হিসেবে ইউজ করি। দেন এটার পরে আমরা প্রসেস করি। প্রসেসটা বেসিক্যালি ফিনান্সিয়াল ডাটা এন্ট্রি, এই যে লেজারে পোস্টিং গুলা। পোস্টিং দেওয়ার পরে কি হয়, এরপরে কিন্তু আউটপুট আসে। আমরা জাস্ট ওই জায়গাতে আছি এখন আউটপুটে। আউটপুটটা বেসিক্যালি কি, আউটপুটটা আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট। বুঝতে পারছেন? সো আউটপুটে আপনি আহ, যে জিনিসগুলো পাবেন, প্রথমে আপনাকে একটা ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স এখানে এক্সট্রাক্ট করতে হবে। যেহেতু আমরা কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং বেজ হয়ে গেছে এবং ম্যানুয়াল যেহেতু আমরা এখন আর কাজ করি না, সো আপনি খুব ইজিলি বা মান্থ এন্ড বলেন বা ইয়ার মিন বলেন বা কোয়ার্টার যেটাই বলেন, আপনার নর্মালি অনেকেই মান্থ এন্ডে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে থাকে অনেকে, মানে যাদের ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই বা যারা মাল্টিনেশনাল কোম্পানি, তারা কিন্তু এভরি মান্থ এন্ডে তারা গ্রুপে রিপোর্ট করতে হয়। সো তাদের কিন্তু প্রতি মাস শেষেই ফিনান্সিয়াল স্টেটমেন্টের দরকার এবং তারা ওটা প্রিপেয়ার করে থাকে। সো এটা প্রিপেয়ার করতে তাদেরকে প্রথমেই যে ইনফরমেশনটা লাগে সেটা হচ্ছে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স। কারণ ট্রায়াল ব্যালেন্সটা হচ্ছে প্রথম স্টেপ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের প্রথম স্টেপটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এই ট্রায়াল ব্যালেন্সটা থেকে সে এটা ম্যাপিং করে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করে। বুঝতে পারছেন? সো এখানে দেখেন এই যে লার্নিং টপিকসে আমরা 5টা জিনিস এটা ইয়ে করছি: ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্সিং অফ লেজার অ্যাকাউন্টস, প্রিপেয়ারিং দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রিপেয়ারিং দ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, প্রিপেয়ারিং বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সো ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সটা একেবারে আপনি সারা বছর ধরে যে এন্ট্রিগুলো দিলেন, ডেবিট এবং ক্রেডিট, যেহেতু আমরা ম্যানুয়ালে এন্ট্রি দিচ্ছি না, আমরা সিস্টেম বেজ এন্ট্রি দিচ্ছি, সুতরাং ডেবিট ক্রেডিট নিয়ে ইকুয়েশন আমাদের কোনো কোশ্চেন থাকবে না। কারণ সিস্টেমে আসলে যখন এন্ট্রি আপনি দিবেন, ডেবিট ক্রেডিট না মিললেও এন্ট্রি নিবে না। সো ওই জায়গাটা একটা আপনার কমফোর্ট জায়গা যে আসলে এখানে আমাদের ওই রকমের মিস স্টেটমেন্ট বা ইরোর হওয়ার চান্স নাই। হয়তো ইরোর হইতে পারে, সেটা অন্যভাবে হবে, কিন্তু ডেবিট ক্রেডিটের যে ঝামেলা, কোনো দিক ট্রায়াল ব্যালেন্সে মিললো কোনো দিক মিললো না, এটা আসলে হওয়ার চান্স নাই, যেহেতু সিস্টেম এটা ওইভাবে ডিজাইন করা। বুঝতে পারছেন? সো দেখেন, এই এই যে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সটা আমরা যে স্টাক করলাম, এটার পরে কিন্তু এটাই শেষ না। হ্যাঁ, ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সটা আমরা যখন পাই, এটার পরে কিন্তু আরো কিছু কাজ থাকে। সে কাজগুলো কি কেউ বলতে পারবেন? ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সটা পাওয়ার পর আমাদের কি কাজ থাকে? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়া। হ্যাঁ, স্যার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করা লাগে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এক্স্যাক্টলি। স্যার তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আমাদের, তারপরে ব্যালেন্স শিট, এরপর সেটা পরে, আমি ওইটা একটু পরে আসবো। মানে আমার ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সটা আমি পেয়ে গেলাম, এটা অ্যাভেলেবেল ইনফরমেশন, আমি সিস্টেম থেকে আমি ট্রায়াল ব্যালেন্সটা ডাউনলোড করে নিলাম। এখন আমি যেটাকে কি করব, আমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স রেডি করবো। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা বিভিন্ন কারণ হতে পারে, এটার একটা অন্যতম কারণ হচ্ছে, দেখেন, আচ্ছা ইরোর কয় ধরনের আপনারা কে বলতে পারবেন? ইরোর কয় ধরনের ইরোর হতে পারে, মানে ইরোরের টাইপটা বলেন তো? 4 ধরনের। বলেন তো? স্যার 2 ধরনের। বলেন। এই 4 ধরনের কে বলেন? ওকে থেকে শুরু, ও তো বেশি বলছে, বলেন না 4 ধরনের কি কি? 4 ধরনের। হ্যাঁ বলেন। ট্রান্সপোর্টেশন এরর, মানে আপনার হলো সংখ্যা উল্টাপাল্টা করে দেওয়া, ট্রান্সপোর্টেশন ইরর, সাথে কাছে কমিশন ইরর, দিয়ে দেওয়া। কমিশন ইরর, কম্পেনসেটিভ ইরর, প্রিন্সিপাল ইরর। কে বললো এটা? কে বললো? না, জি স্যার আমি বলছি। আপনার ইয়ে আসতেছে না। অন্তর? জি স্যার। পারভেজ স্যার। পারভেজ? পারভেজের ইয়ে আসে না কেন কথা বললে?
গ্রেট পারভেজ, একেবারে অ্যাকর্ডিংলি পারভেজ বলছে। দেখেন আমাদের ইরোরের একই টাইপটা অ্যাডজাস্টেড টার্বুলেন্স কেন লাগে, বিভিন্ন কারণ লাগে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমার ইরোর হইতে পারে। ইরোরটা কি ট্রান্সপোজিশন ইরোর হইতে পারে। ট্রান্সপোজিশন ইরোরটা কি, আপনি যে রেকর্ডিং ডিজিটটা, ধরেন এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, 540-এর জায়গায় আমি 450 লিখে ফেলছি। মানে আমার এন্ট্রিটা হবে কোনো একটা ট্রানজাকশন, কোনো একটা ধরেন আমি একটা ট্রান্সপোর্টেশন খরচ হইতে পারে, এটা এন্টারটেনমেন্ট হইতে পারে, এটা ট্রাভেলিং হইতে পারে, আমার খরচ হয় 540। বুঝতে পারছেন আমি রেকর্ড করতে। হ্যালো, হ্যালো, স্যার শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে তো? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, এটার কারণে একটা অ্যাডজাস্টমেন্ট আসতে পারে, আবার অমিশন হইতে পারে। কমপ্লিটলি আপনার কোনো একটা ট্রানজাকশন বাদ পড়ে গেল, আপনি দেখা গেলো যে মাসের শেষে যে ইলেকট্রিসিটি পেমেন্ট মানে বিলটা ক্লিয়ার করবেন, ওটার জন্য আপনি কোনো ইয়ে রাখেননি, অ্যাক্রল করেননি, এটা বাদ পড়ে গেছে। এটা আপনি 2 তারিখে আমরা সিস্টেম ক্লোজ করার আগে আপনাকে এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে যে আমার এরকম অ্যাক্রল কি কি খরচ আছে যেগুলো আমি কনজিউম করছি, কিন্তু আমার বিল হাতে এখনো আসেনি, সাপোর্টিং ডকুমেন্ট এখনো আমি পাইনি। সো এইগুলো আপনার ভুল হয়ে যেতে পারে। সো ওই ভুল হলে ওটা কিন্তু অমিশন এরর, ওইটা আপনি কারেকশন এন্ট্রি দিতে হবে। কমিশন এরর, ক্রেডিট সাইড রং অ্যাকাউন্ট, মানে এটা ধরেন আপনি আহ, ওই স্যালারি দিচ্ছেন 500 টাকা কোনো একটা লেবারের, মানে লেবারের ওয়েজেস দিচ্ছেন, আপনি রেন্টে বসাই দিলেন। মানে এটা অ্যাকাউন্টিং হেডের এই যে ম্যাপিংয়ে গিয়ে আপনি ভুল করে এন্ট্রিটা দিচ্ছেন, এটা কমিশন ইরর বলে। কম্পেনসেটিং ইরর, কম্পেনসেটিং ইররটা জাস্ট এটা একটা ভুল আর একটা ইয়ে করা, ওয়ান ইরর ক্যান্সেল আউট অ্যানাদার। তারপরে ধরুন আপনি যদি সেলস যদি আন্ডারস্ট্যান্ডিং করেন 500 টাকা, করসপন্ডিংলি আপনি এক্সপেন্সও এটা আন্ডারস্ট্যান্ডিং করে ফেললেন, এটা এই ধরনের ইরর হইতে পারে। বুঝতে পারছেন? এই কম্পেনসেটিং এরর কিন্তু হয় এখানে। বেশি যে ভুলগুলো হয় সেগুলো হচ্ছে যে এই যে অমিশন অমিশন এররটা, এটা খুব ফ্রিকুয়েন্টলি হয়। আপনি স্যার মাস শেষে, কম্পেনসেটিং ইররটা আর একবার বুঝান। হ্যালো, স্যার কম্পেনসেটিং ইররটা ভালোভাবে বুঝিনি। হ্যালো, আপনি কোথায় ভালো বুঝতে পারেনি? আরেকটু আরেকবার বলেন। কে নাফিসা? জি স্যার নাফিসা, কম্পেনসেটিং আচ্ছা, ইররটা আরেকবার বলুন। কম্পেনসেটিং এররটা হচ্ছে একটাতে আর একটা কে ঢাকা। এটা যেমন আপনি সেল আন্ডারস্টেট করছেন 500 টাকা, করসপন্ডিংলি আপনি এক্সপেন্সও সেম অ্যামাউন্ট আন্ডারস্টেট করবেন, এটা বলে কম্পেনসেটিং। আপনি যখন এন্ট্রিটা দিচ্ছেন, আপনি দেখা গেলো কোনো সাম অফ সেলস কম এন্ট্রি দিচ্ছেন, আপনাকে এক্সপেন্সও এন্ট্রিটা কম দিয়ে দিলেন, এটাকে একটা ইরোডকে ক্যান্সেল করে আর একটা এন্ট্রি দেওয়া, ওইটাকে কারেকশনে যাচ্ছেন না, কিন্তু এটা কম্পেনসেট করতেছেন অন্য একটা হেড দিয়ে, এক্সপেন্স দিয়ে। বুঝতে পারছেন? এক্সপেন্স কমাই দিয়ে। স্যার একটা এক্সাম্পল দিলে ভালো আরো ক্লিয়ার হতো স্যার। ধরেন আপনি সেলস 500 টাকা কম বুক করছেন, আপনার সেলস হওয়ার কথা ছিল 1000 টাকা, আপনি 500 টাকা কম নিলেন, তাহলে কি আপনার সেলসে 1000 টাকা হওয়ার কথা ছিল, হইলো 500 টাকা, এমনটা না? জি সেটাই স্যার। তো। আপনি ধরেন এক্সপেন্সও সেম, আপনার ধরেন 1000 টাকায় আমি বলি, সেম এক্সাম্পলে এক্সপেন্স আপনার রেকর্ড করার কথা 1000 টাকা, কিন্তু আপনি এক্সপেন্স রেকর্ড করলেন 500 টাকা, তাই নেট রেজাল্ট কি হলো? সেম আসে দাঁড়ালো না? জি স্যার। আপনার জি স্যার। ইম্প্যাক্টটা কি সেম হইলো না? আপনি জিরো ইম্প্যাক্ট হলো না? সেটাই তো। বুঝতে পারছেন আমার কথা? হ্যালো, নাফিসা, ইয়েস নাফিসা, স্যার। ইয়েস স্যার। আচ্ছা, দেখেন আমার 1000 টাকা, তার মানে কি আমার 1000 টাকা রেভিনিউ হওয়ার কথা ছিল, আমি আন্ডারস্টেট করলাম কত? 500 টাকা। তাহলে আমার রেভিনিউটা কি আন্ডারস্টেট হয়ে গেল। আবার আমার 1000 টাকা এক্সপেন্স হওয়ার কথা ছিল, আমি আন্ডারস্টেট করে করলাম 500 টাকা। তাহলে দেখেন ইম্প্যাক্টটা কিন্তু ওই 1000 হলেও যা হইতো, এটা হলো তাই হয়েছে, কিন্তু মাঝখানে একটা কিন্তু ইরর হয়ে গেছে, মানে আপনার একটা ইনফরমেশন মিসস্টেট হয়ে গেছে, এটাকে বলে কম্পেনসেটিং ইরর। ক্লিয়ার? মানে স্যার জি স্যার আলটিমেটলি বুঝতে স্যার পেরেছি স্যার। ব্যালেন্সটা সেম থাকতেছে। জি 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 জি, নিট ইম্প্যাক্টটা কিন্তু আপনার সেম থাকতেছে। আর একটা ইরর আছে, ইরর অফ প্রিন্সিপাল। স্যার এটা হচ্ছে কম্পেনসেটিং ভেরি এররে কনসেপ্ট। স্যার আপনার ডাবল এন্ট্রি দেওয়া লাগে না স্যার একটা? হ্যাঁ,
কম্পেনসেটিং এরর এটা কারেকশন করার সময় তো স্যার মনে ডাবল এন্ট্রি দেওয়া লাগে স্যার। এক্স্যাক্টলি, এটা আপনি যেভাবে যেটা ভুল করছেন ঠিক ওইটাই কারেক্ট করতে হবে। ওই এন্ট্রিটাই যেমন রেভিনিউকে বাড়াইতে হবে, রিসিভেবল আপনি 500 টাকা ডেবিট করবেন, রেভিনিউর জন্য 500 টাকা ক্রেডিট করবেন। আবার এক্সপেন্স আপনার পেয়েবল ক্রেডিট করবেন 500 টাকা, আবার এক্সপেন্স 500 টাকা ডেবিট করবেন। এটা এইভাবে কারেক্ট করতে হবে। অথবা অত হ্যালো, জি স্যার স্যার। শোনা এটা হচ্ছে যাচ্ছে? ইরোর জি ইরোর স্যার অফ শোনা প্রিন্সিপাল। যাচ্ছে স্যার, বলুন। ইরোর অফ প্রিন্সিপাল, ইরোর অফ প্রিন্সিপালটা এটা আসলে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ। এটা আপনি অ্যাসেট এবং এক্সপেন্স দুটা তো দুই ধরেন, একটা যদি কোম্পানির একটা মেশিনারি বা কম্পিউটার ইকুইপমেন্ট বা হাউস ইকুইপমেন্ট বা ইয়ে কেনেন, আপনার কিন্তু হচ্ছে দেখলাম ল্যাব সবকিছু ইকুইপমেন্ট। ঠিকঠাকই আছে, পুরো পোস্টারটা দেখলাম, কিন্তু ওই নিচে যে নাম্বার আছে আমার চোখ তো কম, এটা যায় না এই পর্যন্ত। হ্যালো, কে কথা বলে? রেজওয়ান। রেজওয়ান একটু মিউট করে না, আমরা ইয়েতে আছে। দেখেন এটা, এই যে অ্যাসেট ভার্সেস এক্সপেন্স, বুঝতে পারছেন? স্যার আমার আমরা একটা দেখেন কোয়েশ্চেন ছিল স্যার কম্পেনসেটিং এরর নিয়ে। বলেন। আহ, স্যার যদি স্যার আমার যদি কোনো ইনভয়েস কে যদি ক্রেডিট নোট হিসেবে রেকর্ড করা হয়, তাহলে স্যার সেটাকে স্যার আমরা মানে এটা স্যার ভুলে হয়তো রেকর্ড করা হয়েছে আপনার ক্রেডিট নোট হিসেবে ডেবিট করার সময় স্যার, সেক্ষেত্রে আপনার জার্নালটা কি হবে এবং স্যার এন্ট্রিটা যদি একটু বলতেন। স্যার আপনি স্যার মনে করেন আমার একটা একটা ইনভয়েস স্যার 800 807 টাকার একটা ইনভয়েস, যেটা স্যার বলে আপনার ক্রেডিট নোট হিসেবে রেকর্ড করা হয়েছে স্যার। এখন স্যার এটা স্যার সংশোধন করতে গেলে স্যার আপনার জার্নালটা আর এবং স্যার আপনার অ্যামাউন্টটা যদি একটু বলতেন। আপনার ভুলটা কত হয়েছে? স্যার ইনভয়েস 807 টাকার একটা ইনভয়েসকে স্যার বলে আপনার ক্রেডিট নোট করা হয়েছে স্যার, ক্রেডিট নোট করে রেকর্ড করা হয়েছে। শোনেন, আপনি আপনি যেটা এটা কিন্তু এমনি এই যে এটা কিন্তু কম্পেনসেটিং এরর না। আপনি যেটা বলতেছেন এটা কম্পেনসেটিং না, এটা হইতে পারে এই যে এটা ট্রান্সপোজিশন এরর, এটা হইতে পারে স্যার আপ- স্যার অ্যামাউন্ট ঠিক আছে স্যার, শুধু আপনার ওই রেকর্ড করার ক্ষেত্রে স্যার আপনার আপনার গ্যাসগুলো ক্রেডিট ইনভয়েস স্যার আপনার ক্রেডিট নোট রেকর্ড করা হয়েছে স্যার, এটা স্যার আমি মূলত ডেবিট নোট হওয়ার কথা। এখন কারেকশনের ক্ষেত্রে অ্যামাউন্ট ডাবল ভাবে আমরা শোনেন, বসাবো, মানে কম্পেনসেটিং এরর সিস্টেমে বসাবো। না না, আমি বলতেছি কম্পেনসেট, আপনি যেটা বলছেন ক্রেডিট নোট, ক্রেডিট নোট কিন্তু কম্পেনসেটিং এরর দিয়ে হয় না। ওইটা স্যার উনি ক্যাশের বদলে স্যার আর কি অন ক্রেডিটে করছে স্যার, ওটা তো কম্পেনসেটিং নেই বুঝিনি। স্যার। কম্পেনসেটিং হলো স্যার আপনার মানে আয়ে যদি 500 টাকা বেশি রাখে একটা ট্রানজাকশনে, আবার আবার খরচে আবার 500 টাকা বেশি রাখছে, বাট ওটা উনি যেটা বলতেছে ওটা কম্পেনসেটিং না আর কি স্যার। না, আমি ওইটাই বলতেছি যে কম, আপনি যেটা এটা হচ্ছে ক্রেডিট নোট। ক্রেডিট নোট ইস্যু করলে কি হয়? ক্রেডিট নোট কিন্তু ভুল না, এটা কিন্তু ইরর না। ক্রেডিট নোট আপনি আপনার ইনভয়েস দিছেন, আপনি একটা পারচেস করছেন, আপনি যখন এটা বুঝে নিলেন, বুঝে নিয়ে দেখলেন যে আপনি কম বেশি পাইছেন বা কোনো ডিফল্ট প্রোডাক্ট পাইছেন, ওইটার এগেনস্টে আপনি ডেবিট নোট রেজ করবেন, ডেবিট নোট এগেনস্টে আপনার এই অ্যাডজাস্টমেন্টটা হবে ক্রেডিট নোট দিয়ে। এটা কিন্তু কোনো ইরর টিরর না। ইরর হচ্ছে কম্পেনসেটিং ইরর হচ্ছে আপনি একটা ভুল তো করছেন, করসপন্ডিংলি আপনি ওই ভুলটাকে ইয়ে করার জন্য আরেকটা জায়গায় ভুল করলেন, আরেকটা জায়গায় অফসেট করলেন। এটা অনেক সময় এটা ইন্টেনশনালি হয়ে থাকে। এটা এটা ইন্টেনশনাল বোঝেন, মানে ফ্রড কিন্তু, ভুল আর ফ্রড কিন্তু দুই রকম জিনিস, জানেন? হ্যালো, জি জি স্যার স্যার। জি স্যার, জি স্যার। এই এই যে কম্পেনসেটিং ইরর, এগুলো কিন্তু এটা কিন্তু এটা সাইন হচ্ছে ফ্রডের। আপনি যদি না জানেন, না জানলে কিন্তু এটা করতে পারবেন না। আপনার একটা এন্ট্রি ঠিক হয়নি বা ভুল হয়েছে, এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু কম্পেনসেট করতে পারবেন না। সো এটা কিন্তু ইন্টেনশনালি করে অনেকে করে থাকে, এটা কিন্তু আনইনটেনশনাল না। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যেটা ছিলাম আপনি যে কে যেন কোশ্চিন করলো, ওনার কোশ্চিনে আসলে ওইটা ওই ক্রেডিট নোট দিয়ে হয় না। কম্পেনসেশন ইরো আসলে একটা এখানে যেমন আয়কে কমানো হয়েছে, আবার করসপন্ডিংলি ব্যয়কেও কমানো হয়েছে এই হ্যালো নেচারে। স্যার। স্যার হ্যাঁ, তানভীর। স্যার বিষয়টা হচ্ছে স্যার, মনে করেন স্যার আমার আমি একটা জিনিস পারচেসের একটা অর্ডার দিয়েছি স্যার, জি যেটা স্যার আমার একটা ইনভয়েস এসছে স্যার। এখন জি। স্যার আমার বুককিপার এটাকে স্যার ভুলে ওই ইনভয়েস যেটা আমি পারচেস অর্ডার দিয়েছি স্যার, ওইটাকে স্যার আপনার ভুলে ডেবিট নোটের জায়গায় ক্রেডিট নোট হিসেবে রেকগনাইজ করেছে স্যার।
এখন তো না না, স্যার পার্সেস অর্ডার তো আর ডেবিট নোট ক্রেডিট নোট হয় না তো। স্যার ইনভয়েস থেকে স্যার। এখানে তো ডেবিট নোট ক্রেডিট নোট কখন হয়? ডেবিট নোট ক্রেডিট তখন হয় যখন আপনি এই যে ম্যাটেরিয়ালটা বুঝে পেয়ে, আপনি যে স্টোর কিপার বুঝে পেলে, যখন সে জিনিসটা পাইলো, তখন সে দেখলো যে আমার আসলে আমি যেটা চাইছি, যে স্পেসিফিকেশন বা যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটি আসেনি, অথবা আইসে এটা আসলে গুড কন্ডিশনে নাই, তখন সে ডেবিট নোট ইস্যু করবে। এটা কিন্তু কোনো ভুল এড়িয়ে না। সে যদি এখানে যদি কোনো কিছু ভুল এন্ট্রি দিয়েও থাকে, সেটা ফ্রড, সেটা জেনে ইন্টেনশনালি করতেছে সে। এটা কিন্তু কম্পেনসেটিং ইরর না। আপনি এটাকে কম্পেনসেটিং ইররের ওই বলতে পারবেন না। কম্পেনসেটিং এর নেচারই ডিফারেন্ট। সে যদি এই ডেবিট নোট না করে, বা আপনি যেটা বলতেছেন যে সেখানে আসলে যেভাবে অ্যাকাউন্টিং হওয়ার কথা সেভাবে করতেছে না, সো এখানে সে একটা যে মানে হয়তো ইন্টেনশনাল আর আনইনটেনশনাল যেটাই হোক, সে ভুল এন্ট্রি দিচ্ছে। সেই এন্ট্রি যদি ভুল হয়ে থাকে, সে যে কি ভুল এন্ট্রি দিচ্ছে এটা তাকে কারেকশন করতে হবে। আগে তাকে বুঝতে হবে যে কম্পেনসেটিং এররটা ধরা পড়বে না, না? এটা এটা আসলে ইন্টেনশনালি হয়তো এটা ইয়ে টাফ, এটা খুঁজে বের করা টাফ, কারণ আপনার ডেবিট ক্রেডিট তো মিলে যায়। বুঝতে পারছেন? জি স্যার। এটা এটা বেসিক্যালি এগুলো হয়ে থাকে অনেক সময়, ফ্রড ফ্রড যখন করে না, ফ্রড গুলো এসব দিয়ে করে, এই কম্পেনসেটিং ইরর দিয়ে। ধরেন আপনার এক ধরেন অ্যাসেট বা লাইবিলিটি একটা ফিগার মিলতেছে না, সো আপনি সিঙ্গেল এন্ট্রি দিলেন, ওইটা মিলাই দিলেন। বুঝতে পারছেন? সামাও মানে স্যার, এগুলো কি হয়, তাহলে কি আপনি একটা সিঙ্গেল এন্ট্রি দিলে কি ধরুন 500 টাকা মিললো না, মিলে যাবে না? আপনি এক্সপেন্স কমাই দিলেন, কোনো একটা ডাবল এন্ট্রি ডুয়েল এন্ট্রি দিলেন না, তাহলে কিন্তু মিলে যাবে। বুঝতে পারছেন? তো এটা আসলে আপনি ওই ফ্যাশন স্টেটমেন্ট থেকে এটা খুব সহজে বের করতে পারবেন না, কারণ এটা আসলে ইম্প্যাক্ট তো নাই, ইম্প্যাক্ট আপনি খুঁজে পাবেন না। কোথাও যদি ডেবিট ক্রেডিটে আপনি কম বেশি হয়, তখন না আপনি বলবেন যে আসলে এই ট্রাভেলেন্সটা ঠিক নাই, কিন্তু এখানে তো সবই ঠিক আছে। আচ্ছা, এই যে আহ, আমার হয় আপনার ওই কোশ্চিনের সাথে এই কম্পেনসেটিংটা যাচ্ছে না, বুঝছেন? আচ্ছা দেখেন, আমরা ইয়েটা দেখি মেকিং, কিভাবে অ্যাডজাস্টমেন্ট গুলো কিভাবে দেয় ট্রায়াল ব্যালেন্সে। দেখেন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ। নট অনলি ইরোর হলে যে অ্যাডজাস্টমেন্ট হবে, এটা বিভিন্ন কারণে হইতে পারে। যেহেতু আমরা মাস শেষ বা বছর শেষে যে আমরা অ্যাকাউন্টস ক্লোজ করতে গেলে আমার বিভিন্ন জিনিস আসতে পারে। যেমন এখানে একটা দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়াল কিনছে 1000 টাকা, হাফ ফর ক্যাশ অ্যান্ড হাফ অন ক্রেডিট। এটা এখনো তার বুকসে এন্ট্রি হয়নি। সে 30 জুন, ধরেন আমার অ্যাকাউন্টিং ইয়ার ক্লোজ, 30 জুনে সে ডকুমেন্টগুলো পেয়েছে, ম্যাটেরিয়ালটা পেয়েছে, কিন্তু 30 জুনে সে এন্ট্রি দেয়নি। আর তাহলে কি এটা 30 জুনে যখন ওই পিরিয়ডটা ক্লোজ হয়ে গেল, আমার ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সটা কিন্তু এন্ট্রিটা নেয়নি, যেহেতু আমি এন্ট্রি দেইনি। সো এটা আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। এখন আমি ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সের উপরে কি কি অ্যাডজাস্টমেন্ট দিব, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং ওই ডকুমেন্ট ধরে আইডেন্টিফাই করতে হবে, এবং পরবর্তীতে এন্ট্রি দিয়ে ওটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বানাতে হবে। সো এটাও সেম ওইভাবে। দেখেন ম্যাটেরিয়াল পার্সেস 1000 টাকা সে করছে, ক্যাশে করছে 500 টাকা, ট্রেড পেয়েবলও করছে 500 টাকা, এই এন্ট্রিটা হয়ে গেল। দেন দেখেন স্যার যে এটা কি ওমিশন ইরর্স? না 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 না, এগুলো অমিশন ইরোর না। আপনি অ্যাডজাস্টমেন্ট, আমি ওইটাই বলতেছি, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি যে ইরোর দিয়ে হবে বা এইগুলো নট লাইক দ্যাট। এটা একটা পার্ট, ইরোর হইলে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হইতে পারে। এর বাইরেও বিভিন্ন কারণে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হইতে পারে। যেন আপনি কাট অফ ডেট, যেটা কাট অফ ডেটে আপনি কোনো ইনভয়েস পেয়েছেন, আপনি সিস্টেমে এন্ট্রি দেননি, আপনি 2 দিন পরে দেবেন, আপনার সিস্টেম তো কাট অফ ডেট পর্যন্ত লক। এরপরে আপনাকে কি করতে হবে তাহলে? আপনি তার ওইটা 2 তারিখ বা 3 তারিখে আপনাকে যখন ক্লোজ করতে হবে, তখন দেখতে হবে যে আপনার হাতে কি কি ডকুমেন্ট আছে যেগুলো এখনো সিস্টেমে এন্ট্রি হয়নি, ওইগুলো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিয়ে ট্রাভেলেন্সটা ক্লোজ করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? ঠিক আছে জি স্যার, স্যার, বুঝছি। বুঝতে পারছি। দেখেন এই যে সেল 1040 টাকা সেল করছে, 800 টাকা ক্রেডিটে, আর ক্যাশে হয়তো 240 টাকা হচ্ছে। সো দেখেন, এটাও এই ধরনের একটা সেল হয়েছে, এটাও একেবারে কাট অফে সেল হয়েছে, কিন্তু এই এন্ট্রিটা সিস্টেমে হয়নি। এটা 2 তারিখে বা 1 তারিখে গিয়ে সে ডকুমেন্ট দেখলো যে আমার এরকম একটা ডকুমেন্ট আসছে, বাট আমার সিস্টেমে এন্ট্রি হয়নি, এখন সে এন্ট্রিটা দিবে। বুঝতে পারছেন?
যেমন পেড ওয়েজেস, সে একটা ওয়েজেস পেড করছে, আদার এক্সপেন্স ডেবিট ক্যাশ অ্যাট ব্যাংক, এটা সে এখন এটা দিয়ে ক্লোজ করবে, মানে এটাও তার 30 জুনে এই এন্ট্রিটা পড়েনি। দেন প্রভিশন ফর ইলেকট্রিসিটি বিল, সে দেখলো যে আমার ইলেকট্রিসিটি বিল আমি এই মাসে এন্ট্রি এখনো দেয়নি, বুঝতে পারছেন? সো এখন সে এন্ট্রিটা দিল, এই এন্ট্রিগুলো দেওয়ার পর দেখেন কি আসে, এটা দেখেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আমার এখানে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স আমি আমার যেটা আমি সিস্টেম থেকে 30 জুনের যে টাইম ছিল ওই পিরিয়ডের ভিতর আমি পেয়েছি। এরপর আমার যা যা অ্যাডজাস্টমেন্ট এখানে একটা কলাম করতে হবে, এই অ্যাডজাস্টমেন্টগুলো আমাকে দিতে হবে। দেখেন এখানে সবগুলো অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে এই ইয়ে দেখেন এখানে, এইখানে দেখেন আমার জার্নাল এন্ট্রিগুলো করা আছে, বুঝতে পারছেন? এই জার্নাল এন্ট্রি ধরে ধরে আমি এই রেসপেক্টিভ হেডগুলোতে এন্ট্রিগুলো বসানো হয়েছে। বসানোর পর দেখেন স্যার এই ক্ষেত্রে স্যার বলেন স্যার এই ক্ষেত্রে স্যার ওয়ার্কশিট করা স্যার বেটার না স্যার? ওয়ার্কশিট, স্যার এই ক্ষেত্রে ওয়ার্কশিট করাটা বেটার না? শোনেন, এই ইয়েটা যখন এই আপনারা ক্লায়েন্টে যাবেন অডিটে, যখন ইয়ে করবেন, আমরা জি যেটা স্যার। আমরা মিস করি অনেক সময় অডিটর হিসেবে, এই প্রতিটা ক্লায়েন্ট কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেয়, আমরা কিন্তু কখনো ক্লায়েন্ট, আপনি যখন অডিট থেকে যে ট্রায়াল ব্যালেন্সটা পাচ্ছেন ওটা কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, সে কিন্তু ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সটা আপনাকে দিচ্ছে না। কিন্তু আমরা কখনোই অনেক সময় চাই না, প্রথমে আপনাকে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সটা বল, ভাই আমাকে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স দেন, এরপরে আপনি কি অ্যাডজাস্টমেন্ট দিচ্ছেন সেই অ্যাডজাস্টেড এন্ট্রিগুলো দেন। সো অ্যাডজাস্টমেন্ট সে যখন এন্ট্রিগুলো ইয়ে করে তখন তার একটা ওয়ার্কিংস থাকে, ওয়ার্কিংস ফাইল, বুঝছেন? আপনি যেটা বললেন যে ওয়ার্কিং করতে হবে, সো ওই ওয়ার্কিং ধরে ধরে তখন আপনাকে দেখতে হবে যে কি কি অ্যাডজাস্টমেন্ট গুলো দিছে এবং ওই অ্যাডজাস্টমেন্ট গুলো ইম্প্যাক্ট গুলো জি কোথায় স্যার। কোথায় করছে। এরপরে আপনি বলে ঠিক আছে এবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেন, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা নেওয়ার পরে আপনি আপনার কাজ শুরু করবেন, বুঝতে পারছেন? এগুলোর জন্য জি অবশ্যই স্যার। ব্যাকগ্রাউন্ডে ওয়ার্কিং থাকে, ওয়ার্কিং ছাড়া কিন্তু এগুলো করতে পারবেন না। ক্লিয়ার? এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেখেন একবারে শেষে গিয়ে নিট জিরো হয়ে গেছে, নিট ব্যালেন্স ডেবিট এবং ক্রেডিট, যেহেতু আমার ইকুয়েশন হচ্ছে ডেবিট এবং ক্রেডিট কি কি হইতে হবে, জিরো হইতে হবে, তাই না? মানে ডেবিট যেটা করসপন্ডিং ক্রেডিট হতে হবে, আলটিমেটলি এখানে আমার সেটাই হয়ে গেছে। কারো কোশ্চিন আছে এটা নিয়ে? স্যার লাস্টের কলামটা কিভাবে করলো এটা একটু বুঝাই দিতেন স্যার। এই যে এটা না, এই অ্যাডজাস্টমেন্ট, স্যার নেট কলামের যে মানে প্লাস মাইনাসটা কিভাবে করছে এখানে? আচ্ছা এই যে দেখেন এই যে ব্যাংক লোন, ব্যাংক লোনের এই লেজারে ইনিশিয়াল টিবি মানে ট্রায়াল ব্যালেন্সে 12,000 টাকা ছিল, এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। ব্যাংক লোনের এটা কি, এটা হচ্ছে ডেবিট না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট না? স্যার ক্রেডিট ক্রেডিট। ব্যালেন্স। ক্রেডিট স্যার। ক্রেডিট। দেন ক্যাশ অ্যাট ব্যাংক, ডেবিট ছিল ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স 1,700, এখানে অ্যাডজাস্টমেন্ট আছে কিছু, ডেবিট অ্যাডজাস্টমেন্ট আছে আবার ক্রেডিট অ্যাডজাস্টমেন্টও আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এই দেখেন এই অ্যাডজাস্টমেন্ট হয়ে এটার কি ব্যাংক ক্যাশের ব্যালেন্সটা কি ডেবিট না ক্রেডিট? ডেবিট স্যার। ডেবিট। এই যে ডেবিট 11,000, ব্যালেন্স। 11,180। ক্যাপিটাল 13,000, এখানে কোনো নো অ্যাডজাস্টমেন্ট, এটা কি ডেবিট না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স স্যার। ক্রেডিট ব্যালেন্স। এই এই দেখেন এইগুলো ডেবিট ক্রেডিট গুলো এইভাবেই এখানে নেট ব্যালেন্সটা দেওয়া আছে, বুঝতে পারছেন? এটা স্যার তার মানে হচ্ছে স্যার এখানে স্যার প্রত্যেকটা স্যার ক্যাশের ইচ ব্যাংকের মধ্যে ট্রানজাকশনে স্যার অ্যাডজাস্টমেন্টটা কিসের? এই যে অ্যাডজাস্টমেন্ট আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি যে করলাম এখানে জার্নাল এন্ট্রি করলাম না, এই যে এখানে কয়েকটা অ্যাডজাস্টমেন্ট দিলাম না, আচ্ছা এই স্যার এই জার্নাল চার এন্ট্রিটা। পাঁচটায় স্যার এই চার পাঁচটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। জি জি জি, আচ্ছা আচ্ছা ওকে স্যার, হ্যাঁ স্যার বুঝতে পারছি। এই এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলোর এখানে হ্যালো ইমপ্যাক্ট গুলো, বুঝছেন? বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। বলবেন বলবেন নাকি? আচ্ছা এখন স্যার লাস্টে হ্যাঁ স্যার বলেন। নেট ব্যালেন্সের হ্যাঁ, কলামে কালকে লাস্টে এসে ডেবিট ক্রেডিট প্লাস মাইনাস করে করে লাস্টে এসে এসে জিরো হয়ে গেল, এরকম দেওয়া কিছু আছে তো হয়েছে? আপনার আপনার হচ্ছে এটা তো কাছাকাছি জিরোই হবে, দেওয়া আপনার আছে আপনার। যদি ডেবিট 10 টাকা হয় ভাই তাহলে আপনার আমার ইকুয়েশন কি, মাইকটা অফ করেন, হিসাব করেই দিচ্ছি কাকা। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে টোটাল অ্যাসেট ইকুয়াল টু টোটাল লাইবিলিটি প্লাস ইকুইটি। তাহলে কি হয়, টোটাল অ্যাসেট 100 টাকা হলে লাইবিলিটি এবং ইকুইটি মিলাই 100 টাকা হইতে হবে। তা আলটিমেটলি আপনি যদি রেজাল্টটা টানেন তাহলে 100 কি মানে ওদিকেও 100 এদিকে 100, ইম্প্যাক্ট কি জিরো হয়ে গেল না? আপনি জি যদি স্যার। এইটা যদি জি যোগ বিয়োগ স্যার। করেন, এই এই নিট ব্যালেন্স এটা যদি যোগ বিয়োগ করেন,
ডেবিট আপনি যোগ করেন, ক্রেডিট বিয়োগ করেন, তাহলে এখানে জিরোই তো হবে। আচ্ছা স্যার, বুঝতে পারছেন? বুঝছি। আপনার ডেবিটের ব্যালেন্স এই দেখেন 74,460। এই যে এটা দেখেন, এই যে অ্যাডজাস্টেড টিভিটা দেখেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখেন এই অ্যাডজাস্টেড টিভিটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট। এই নিচে ব্যালেন্স থেকে 74,460, ক্রেডিটও 74,460। তাহলে এটা কি আপনি যদি যোগ আর বিয়োগ করে দেন, মানে যদি মিলানোর জন্য আমার কি হবে, আমার ট্রায়াল ব্যালেন্সটা মিলতে হবে, ডেবিট আর ক্রেডিট সমান হইতে হবে। তাহলে এই জিরো মানে কি সমান না? জি স্যার, জিরো হয়ে যাচ্ছে। জিরো মানে তো আমার সমান, এখানে কোনো ডিসক্রিপেন্সি নাই। আমরা কেন এই মানে আমরা কেন বলি যে অ্যাকাউন্টিং বেস সিস্টেমের অ্যাকাউন্টিং হলে এখানে আসলে ইনফরমেশন গুলো অ্যাটলিস্ট ডেবিট ক্রেডিট ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ কি, এই যখন আমরা সিস্টেমে এন্ট্রি দিই তখন ডেবিট ক্রেডিট ও যদি না মেলে তাহলে কিন্তু ও বলে দিবে, আপনাকে সিগন্যাল দিবে যে তোমার এটা মেলেনি। তখন আপনি কিন্তু কেন মেলেনি এটা আইডেন্টিফাই করতে পারবেন। কিন্তু ম্যানুয়াল আপনি দিলেন, এন্ট্রি দিয়ে দিলেন, ডেবিট ক্রেডিট না মিলেই আপনি ম্যানুয়াল তো এন্ট্রি দিয়ে দিচ্ছেন, তো তখন কিন্তু আপনি ধরতে পারবেন না। তো এই নিট করলে, ব্যালেন্সিং করলে যখন আপনার জিরো হয়ে যাবে তখন বলবেন যে ও আচ্ছা তাহলে তো সব ঠিকই আছে। মানে জিরো যদি না হইতো, যদি এখানে কোনো ব্যালেন্স থাকতো তাহলে আপনাকে বুঝতে হতো যে সামথিং ইজ রং। কোনো না কোনো জায়গায় ডেবিট ক্রেডিট করসপন্ডিং ডেবিটের এগেনস্টে ক্রেডিট হয়নি অথবা ক্রেডিটের এগেনস্টে ডেবিট হয়নি। বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি স্যার। ওকে, এখন আসেন ব্যালেন্সিং অফ লেজার অ্যাকাউন্ট। আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে গেলে কি লাগে, আমার একটা মানে ব্যালেন্স শিট, আমার যেহেতু এটাই তো মেন ইয়ে, তাই না? ব্যালেন্স শিট করতে হবে এবং প্রফিট অ্যান্ড লস। এই ব্যালেন্সিং অফ লেজার অ্যাকাউন্ট বলতে আমার তো হাজারো রকমের ব্যালেন্স ইয়ে আছে, লেজার আছে। এটা কোম্পানির ইয়ে, ম্যাপিংটা বুঝেন তো, মানে চার্ট অফ অ্যাকাউন্টস বুঝেন? না স্যার, না স্যার। বুঝি আচ্ছা, না আমি স্যার। আমি আপনাকে আসলে আপনাদের সাথে ইয়েটা এত সময়, এত এত সময় স্বল্প, আসলে ইন ডেপথে কথা বলতে গেলে না টাইম চলে যায়। আচ্ছা, আমি একটা ইয়ে শেয়ার করতেছি, একটু দেখতে পেলে একটু কাইন্ডলি বলেন তো। দেখা যায়? কিছু দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। দেখেন এখানে, এখানে কি আছে, চার্ট অফ অ্যাকাউন্টস, সিরিয়াল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, পার্টিকুলার, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ডেসক্রিপশন। এই যে দেখেন পার্টিকুলারে প্রথম কথা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস এর যে অ্যাকাউন্ট নাম্বারটা এটা ভেরি ইউনিক হইতে হবে। এই যে এইগুলা এইগুলা ভেরি ইউনিক হইতে হবে, ডুয়েল হইলে হবে না, একেবারে ইউনিক, একটাই হইতে হবে। আপনার অর্গানাইজেশন যদি 1,000টা চার্ট অফ অ্যাকাউন্টস থাকে, মানে সিরিয়াল থাকে, ওই 1,000টা ইউনিক। দেখেন এই প্রতিটা ইউনিকের সাথে একটা অ্যাকাউন্টসের ট্রানজাকশন আইটেম আছে। আপনারা এগুলো কনফিউজ হবেন। দেখেন এই যে এখানে, এই যে এইউসি মানে অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন, ফার্নিচার, ইকুইপমেন্ট, মেশিনারি, ভেহিকেল, ল্যাব ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, প্রতিটা অ্যাসেটের এগেনস্টে কোডিং করা, মানে সেপারেট। ভ্যাট, সিকিউরিটি ডিপোজিট, অ্যাডভান্স ফর গুডস, ক্লেম, ডেবিট নোট, ভ্যাট রিকভারেবল, এই যে ব্যাংকের ইয়েগুলা দেখা যায়, ইন্টারেস্ট ক্লিয়ারিং, এগুলো দেখেন, এগুলো হচ্ছে এগুলো প্রতিনিয়ত একটা কোম্পানিতে তো হাজার হাজার ধরনের ট্রানজাকশন হয়। সো আপনাকে ডিজাইন করতে হবে যে, এবং ফিক্স আপ করতে হবে চার্ট অফ অ্যাকাউন্টসে ওই ট্রানজাকশনটা এই চার্ট অফ অ্যাকাউন্টসের এই কোডে আমার বুকিং করতে হবে। সো যখন আপনার একটা ইনভয়েস আসবে, এই ইনভয়েসটা ইলেকট্রিসিটি, তখন আপনাকে ইলেকট্রিসিটি খুঁজতে হবে না, আবার মাথায় থাকবে যে আমার চার্ট অফ অ্যাকাউন্টস ইলেকট্রিসিটি কই, এখানে এই চার্ট অফ অ্যাকাউন্টসে যাবেন, ইলেকট্রিসিটির কোডটা দেখবেন, ফিল্টারিং করবেন বা সার্চ দিবেন, পেয়ে যাবেন, ওই কোডে গিয়ে আপনি এন্ট্রি দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। এটাকে বলে চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্টসটা একটা কোম্পানির একটা মানে স্পেসিফিক ট্রানজাকশন কোড, যে কোডে ওই পার্টিকুলার ট্রানজাকশনটাই এন্ট্রি হবে। আপনি এই ট্রানজাকশনটা অন্য কোডে যদি এন্ট্রি দেন, এন্ট্রি হবে, সব কিছুই হবে, কিন্তু আপনি চার্ট অফ অ্যাকাউন্টসটা মেনটেন করলেন না, আপনার রং অ্যাকাউন্টিং হেড হয়ে গেল। এটা কি হলো? রং অ্যাকাউন্টিং হেড। এটাও কিন্তু একটা
ওই যে ওই মিসিস্টে মানে অমিশনের যে যে আমরা যে যে ইউরোর ইয়ে দেখলাম ওইখানে কিন্তু রং অ্যাকাউন্টিং হেড নামে একটা আছে। সো এটা কিন্তু রং অ্যাকাউন্টিং হেড হয়ে গেল। এটার জন্য আপনি যখন এটা আইডেন্টিফাই করতে পারবেন যে আমার এখানে এটা এই হেডে, আপনি দেখা গেল যে পরের এন্ট্রি থেকে আপনি বুঝতে পারলেন যে এটা তো আমার অন্য একটা হেডে পড়ে গেছে, তখন আপনি মাথায় রাখলেন এবং পরে যখন অ্যাকাউন্টস ক্লোজ করবেন পরে গিয়ে এটা অ্যাডজাস্টমেন্টে দিলেই হবে, মানে হেড চেঞ্জ করে দিলেই এই কারেকশন হয়ে গেল। তো দিস ইজ কল্ড চার্ট অফ অ্যাকাউন্টস। এই চার্ট অফ অ্যাকাউন্টসে যত ধরনের ট্রানজাকশন হয় লেজার লেভেলে এখানে এন্ট্রি পড়ে এবং এটা ডেডিকেটেড, মানে ওই পার্টিকুলার এক্সপেন্সের জন্য এটা ডেডিকেটেড। এখানে আপনি যদি কখনোই কোনো হিসাব মিসম্যাচ করে দেন বা রং হেঁটে দেন তাহলে আপনার এই চার্ট অফ অ্যাকাউন্টসটা তখন মেনটেন করা হলো না, এটা করা যাবে না। সো এটা অলওয়েজ কোম্পানিগুলো এগুলো মেনটেন করে থাকে চার্ট অফ অ্যাকাউন্টসটা। সো এখন যেটা বলতেছিলাম যে ব্যালেন্সিং অফ করতে হবে। আপনি যখন পিএনএল করবেন এবং ব্যালেন্স শিট করবেন, আপনার যত লেজার আছে, যত ধরনের লেজার, সব লেজারগুলো ইয়ার ইন্ডে গিয়ে আপনার নমুনা লেজারগুলো ব্যালেন্স অফ করতে হবে। ব্যালেন্স অফটা কিভাবে করে কেউ বলতে পারবেন? এনিওয়ান একটু বলবেন ব্যালেন্সিংটা কিভাবে করে? ডেবিট আর ক্রেডিট ইকুয়াল করে যেগুলো পরবর্তী বছরে ট্রান্সফার হবে। না আর কেউ ওরা, হ্যাঁ এটা, হ্যাঁ এটা এটা হয়েছে, একটা একটা প্রশ্ন হয়েছে। আচ্ছা স্যার ব্যালেন্সিং, হ্যাঁ বলেন। রেভিনিউ আর এক্সপেন্স গুলোকে যে পিএনএল অ্যাকাউন্টে অপোজিট অপোজিট মানে আর ডেবিট এটা ক্রেডিট তো অপোজিট করে টেম্পোরারি। বুঝতে হবে। এক্স্যাক্ট আমি বলি শুনেন, হ্যাঁ কাছাকাছি গেছেন। এটা ইয়েটা হচ্ছে যে আপনি তো আমাদের ইয়েটা কি দুইটা, একটা ব্যালেন্স শিট আইটেম, একটা হচ্ছে পিএনএল আইটেম। ব্যালেন্স শিট আইটেম হচ্ছে ক্যারি ফরওয়ার্ড হয়, ব্যালেন্স শিট আইটেম এবং মানে ফিনান্সিয়াল পজিশন যেটা অ্যাসেট এবং লাইবিলিটি ক্যাপিটাল এগুলো কি হয় ক্যারি ফরওয়ার্ড, এটা ক্যারি অন করা যায়। বাট যেগুলো পিএনএল আইটেম, এটা আমি এর আগে বলেছি পিএনএল আইটেম কিন্তু ফর দ্য পিরিয়ড বিং 12 মান্থের জন্য, দিস ইজ অনলি ফর দ্য 12 মান্থ রেজাল্ট। 12 মান্থের পরে কিন্তু এগুলো আর ক্যারি ফরওয়ার্ড হয় না, ওইটা ওইটা ওই বছরের জন্য রেজাল্ট, দিস ইজ ফুল অ্যান্ড ফাইনাল। সো আমরা যখন এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করব তখন আমাকে যত ধরনের ইনকাম এবং এক্সপেন্সের জিএল আছে সবগুলো আমার ব্যালেন্স নীল করতে হবে। কিভাবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নামে একটা জিএল খুলতে হবে, যেটা আগে খোলা থাকে চার্ট অফ অ্যাকাউন্টসে থাকে। এই নমিনাল লেজার এক্সপেন্স ইনকাম এক্সপেন্সের এই লেজারগুলো সব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। বুঝতে পারছেন? বোঝা যায়? জি স্যার। জি জি স্যার। স্যার। কারোর কোনো কোশ্চিন আছে? স্যার একটু আরেকবার বোঝালে ভালো হয় স্যার, একটু আচ্ছা, আমরা তো সারা বছর ধরে অসংখ্য এন্ট্রি দিছি, তাই না? এবং আমাদের অ্যাকাউন্টসের হেড ওয়াইজ, ওটা আমি পরে দেখাবো, আপনার ফ্যাশন স্টেটমেন্ট আমি আজকে দেখাবো। ওই হেডগুলোতে আমি এন্ট্রি দিছি, ধরেন আমি 500টা লেজারে এন্ট্রি হয়েছে আমার, বা 100টা 200 যেটাই হোয়াট এভার নাম্বার লেজার তো আছে, তাই না? এখন এই লেজারগুলো দুইটা, একটা হচ্ছে ইনকাম এক্সপেন্সের জন্য একটা ক্যাটাগরিজ করা যেটা পিএনএল এর হিট করে, আর একটা হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ক্যাপিটাল অ্যাকাউন্টস, এগুলোরও লেজার আছে, সবগুলোরই কিন্তু লেজার আছে। মানে ব্যালেন্স শিট আইটেম এবং পিএনএল সবারই তো লেজার আছে, তাই না? সো আপনি যখন ইনকাম স্টেটমেন্টের প্রিপেয়ার করবেন, প্রিপেয়ার করতে যাবেন, তখন যত ধরনের ইনকাম এবং এক্সপেন্সের রিলেটেড জিএল আছে, এন্ট্রি পোস্টিং হয়েছে, এটা আপনাকে ক্লোজ করতে হবে। কিভাবে? এই লেজারের ব্যালেন্সটা আপনি পিএনএল অ্যাকাউন্ট মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নামে আরেকটা লেজারে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করলে কি হবে? এই ব্যালেন্সটা নীল হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? ধরেন জি স্যার। এক্সপেন্স কি আছে? ডেবিট আছে না? এক্সপেন্সের লেজার কি ওটা ডেবিট, তাই না? এক্সপেন্স তো ডেবিট হয়। এখন আপনাকে এক্সপেন্স নীল করতে কি করতে হবে? এক্সপেন্স ক্রেডিট করতে হবে, আর কি করতে হবে? পিএনএল পিএনএল কি করতে হবে? পিএনএল হ্যালো, ডেবিট করতে হবে স্যার। ডেবিট করতে হবে, ডেবিট পিএনএল করতে হবে স্যার, ডেবিট করতে হবে। ডেবিট করতে হবে। আবার ইনকামের কি হয়? লেজারের ইনকামের ব্যালেন্স কি ক্রেডিট না? স্যার ইনকাম জি ডেবিট স্যার। করতে হবে, পিএনএল ইনকাম। ক্রেডিট ক্রেডিট করতে হবে। স্যার। এক্স্যাক্টলি, এই যে তাহলে কি হলো দেখেন, ওই ওই যে নমিনাল লেজার গুলো, তাহলে এটা কি নীল হয়ে গেল না? ব্যালেন্স আর ব্যালেন্স থাকলো, ব্যালেন্স থাকলো না। কিন্তু অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট এটা কিন্তু ব্যালেন্স থেকে যায়, এটা মুভমেন্ট দিয়ে হয়। এটা মুভমেন্টটা কেমন হয়? ওপেনিং কত ছিল এই বছর, ডিউরিং দ্য ইয়ারে আমার লেজারে কত এন্ট্রি পড়ছে এবং আমার ক্লোজিং কত, এইটা আবার
ক্যারি ফরওয়ার্ড হয়ে পরের বছর চলে যায়। ওই যে ব্যালেন্সটা, ক্লোজিং যে ব্যালেন্স, ওইটাই ব্যালেন্স শিটে ট্রান্সফার করতে হবে। বুঝতে পারছেন? জি আচ্ছা, স্যার। একটু আরেকটু নিচে আসেন, এটা তাহলে বুঝবেন আরেকটু। হ্যাঁ, দেন ক্যাশ অ্যাট ব্যাংক ব্যালেন্স, এটা আমি বছর শেষে এটা আমি ব্যালেন্সিং করব। এই ক্যাশ অ্যাট ব্যাংক, এটা একটা জিএল, লেজার, ক্যাশ অ্যাট ব্যাংকের লেজার, এটা বোঝেন তো? এটার কনফিউশন নাই তো? যত না স্যার। ধরনের যত ধরনের রিসিভ এবং পেমেন্ট, যত ধরনের ট্রানজাকশনে আমার ব্যাংকের থ্রুতে, ক্যাশে, ক্যাশে না ব্যাংকের ইয়েতে, চেকে বা যেটাই বলেন, এই লেজার দিয়ে হয়েছে। দেখেন এই লেজারে কি হয়েছে, আমি যদি বামে আসি, লেফটে দেন ক্যাপিটাল, সে একটা বিজনেস শুরু করছে, 7,000 টাকা ক্যাপিটাল নিয়ে শুরু করছে, তাহলে ব্যাংকে হিট করছে, ক্যাপিটাল ক্রেডিট, ব্যাংক ডেবিট হয়েছে। আচ্ছা, এটা ব্যাংকে আসলো। ব্যাংক লোন, সে আবার লোনও নিছে ব্যাংক থেকে, অন্য কোনো ব্যাংক থেকে, সেটাও তার ব্যাংকের লেজারে হিট হয়েছে। সেল, সেল করে সে 10,000 টাকা পাইছে, সেটাও তার ব্যাংকে হিট করছে। ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবলও তার এখান থেকেও কিছু কালেকশন হয়েছে 2,500 টাকা, এটাও তার ব্যাংকে হিট করছে। রাইটে দেখেন সে পেমেন্ট করছে, রেন্ট, এই 3,500 টাকা রেন্টে পেমেন্ট করছে। সব ফিটিং এ সে 200 টাকা পেমেন্ট, 2,000 টাকা পেমেন্ট করছে। ট্রেড পে বলে 5,000 টাকা পেমেন্ট করছে। ব্যাংক অ্যান্ড ইন্টারেস্টে 1,000 টাকা পেমেন্ট করছে। আদার এক্সপেন্সে 1,900 টাকা পেমেন্ট করছে। দেখেন আমার এই যে লেফট বামে আমার টোটাল কত, 20,500, আর ডানে আমি পেমেন্ট করছি ওই অ্যাকাউন্টের থ্রুতে 13,700। আমার ব্যালেন্স রইল কত, 7,100। এই যে ব্যালেন্স সিডি দেখেন, ক্যারি ফরওয়ার্ড, এইটাই আমার বিডি হিসেবে ব্যালেন্স বিডি। বাম পাশে মানে এটা কি, এটা ডেবিট। এই 7,100 আমার ফিনান্সিয়াল যে পজিশন, ক্যাশ অ্যাট ব্যাংক, এইখানে গিয়ে হিট করবে, যেটা আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টে রিফ্লেক্ট করবে। বুঝতে পারছেন? এই 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 যে ব্যালেন্সিং, এটা কিন্তু আমার, এই আমার টাইটেলটা দেখেন, এখানে বলতেছি যে ব্যালেন্সিং অফ লেজার অ্যাকাউন্ট, আমি কিন্তু এটা ব্যালেন্সিং করে ফেললাম। বুঝতে পারছেন? এই লেজারে এখন শুধু একটাই ফিগার আছে 7,100, আর কিছু নাই। বুঝতে পারছেন? তার ব্যালেন্সিংটা আমি এখন আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে নিয়ে নেব। কারো কোশ্চেন? নো স্যার। ওকে, দেখেন একটু একটু ফাস্ট পড়ে যায়, কারণ আমরা একটু প্ল্যান করবো আজকে, এক্সারসাইজ বেশি করবো, বুঝছেন? এক্সাম্পল, ওইটা আপনাদের জন্য বেশি হেল্পফুল। প্রিপেয়ারিং দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, সেম এখন আমি প্রিপেয়ার করবো। দেখেন একটু নিচে একটু খেয়াল করেন, এই দেখেন পার্সেস, পার্সেস একটা অ্যাকাউন্ট, পার্সেস অ্যাকাউন্টের কি হয়, পার্সেস ডেবিট অ্যাকাউন্টে থাকে, ব্যালেন্স। দেখেন পার্সেস অ্যাকাউন্টটা তো আমি এখন কি জিরো করে, যেহেতু আমার পিএনএল বানাইতে হবে, এই দেখেন পিএনএল নামে আমার একটা লেজার ক্রিয়েট করছি 5,000 টাকা, আর ট্রেড পেয়েবল, তাহলে আমার পিএনএল এ গেল কত, 5,000 টাকা, ট্রেড পেয়েবল গেল 5,000 টাকা। মানে বাম পাশে এটা হচ্ছে ক্রেডিট। বুঝতে পারছেন? সেম নন সেলস, সেলসের যতগুলো ইয়ে আছে, মানে সেলস তো ক্যাশ হইতে পারে, রিসিভেবল তো হইতে পারে, মানে দুইটা মোডেই হইতে পারে। দেন ক্যাশ সেলস 10,000 টাকা, ট্রেড রিসিভেবল 2,500 টাকা, পিএনএল গেল কত, 12,500। বুঝতে পারছেন? এবার ক্লিয়ার বুঝতে পারছেন? মানে বোঝা যায় কিনা? জি না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝেননি? না আলামিন, স্যার। কোথায় বোঝেননি একটু বলেন না। স্যার এটা কি ক্লোজিং এন্ট্রির মতন স্যার, কোনো এন্ট্রি দেওয়া হয়েছে এদিকে স্যার? আমরা বলতেছিলাম যে যখন নমিনাল ব্যালেন্সিং অফ করতে হবে, আমার ব্যালেন্সিং অফ না করলে আমার তো পিএনএল বানাইতে পারবো না, মানে পিএনএল জিরো করতে হবে, মানে নমিনাল লেজার। আপনি যে এই যে সারা বছর ধরে যে এত খরচ করলেন বা এত ইনকাম করলেন 12 মাস ধরে, 12 মাস শেষে এটা, এই লেজারগুলো বন্ধ করে দিতে হবে। এই লেজারটা 12 মাসের জন্যই ছিল, একদিনও বেশি না। আমার যদি অ্যাকাউন্টিং পিরিয়ড হয় জানুয়ারি থেকে ডিসেম্বর, তাহলে ওই ইনকাম এবং এক্সপেন্সের লেজারে যত এন্ট্রি হবে সব জানুয়ারি থেকে ডিসেম্বরের এন্ট্রি। বুঝতে পারছেন? এখন এই 12 মাসের এন্ট্রি আমার তো ওই লেজারটা ক্লোজ করতে হবে। ক্লোজ করতে হবে কি, ক্লোজ করে আমাকে পিএনএল বানাইতে হবে। সো লেজারটা ক্লোজ করতে গেলে আমাকে পিএনএল অ্যাকাউন্ট খুলতে হবে। বুঝতে পারছেন? এখন আপনার ওই লেজারটা, পার্সেসের লেজারটা নীল করতে হলে আপনাকে
পিএনএল অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ এই পার্সেজের যে ব্যালেন্সটা আপনি সারা বছর যে পার্সেস করছেন এটা এখন পিএনএল এ ট্রান্সফার করতে হবে। সে ট্রান্সফার করতে গেলে এই এন্ট্রিটা দিতে হয়। যেমন পার্সেজের কি থাকে, পার্সেজে পেয়েবল থাকে, পেয়েবল থাকে না, পেয়েবল স্যার দেখেন এই বামে পেয়েবল চলে আসছে। স্যার এদিকে ডেবিট সাইড কোনটা ক্রেডিট সাইড কোনটা? হ্যাঁ স্যার বাম পাশ ডেবিট, ডান পাশ ক্রেডিট। হ্যাঁ হ্যাঁ, তো এটা, হ্যাঁ এটা, সরি আমি তো এটা আপনাদের এটা হচ্ছে এই যে বাম পাশ যেটা, এটা হচ্ছে ক্রেডিট, বুঝতে পারছেন, বাম এই পাশটা। স্যার এই জন্যই স্যার ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সরি কারণ স্যার আমি, পিএনএল স্যার এটা তো ডেবিট হওয়ার কথা, না এদিকে না স্যার বুঝতে ক্রেডিট পারছি, দেখাচ্ছে। কারেক্ট, মানে সরি আমি এখানে ডেবিট ক্রেডিট বললে ক্লিয়ার হতো তাই না, আমিও তো ইয়ে করিনি, খেয়াল করিনি, সরি। না এটা এই বামটা যেটা বামে এটা হচ্ছে আপনার ক্রেডিট, হ্যাঁ। আচ্ছা এখন আসেন ফিনান্সিয়াল পজিশন, সেম ভাবে আপনার ফিনান্সিয়াল পজিশনে মুভমেন্ট করে নিয়ে আসছে, যেটা আগে বলে ফেলছি। তাহলে কি হলো, আমার পিএনএল ক্লোজ হয়ে গেল, ওদিক ব্যালেন্সিং হয়ে গেল, এবং ফিনান্সিয়াল পজিশনে অ্যাসেট লাইবিলিটি এগুলো আপনার ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল, ক্যারি ফরওয়ার্ড বট ফরওয়ার্ড হয়ে গেল। এখন আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবো, ফিনান্সিয়াল স্টেটমেন্ট আসলে কিরকম আসে একটু দেখি। এই দেখেন আমি একটু শেয়ার করতেছি একটা ইয়ে, একটু আপনারা দেখা গেলে একটু বলেন, হ্যাঁ। দেখেন তো কিছু দেখতে পান কিনা, দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এটা অনেক পুরানো, আমি একটা জাস্ট ডেমো হিসেবে দিচ্ছি। ওই যে আমরা যে ব্যালেন্সিং আপ করলাম লেজার গুলা, এই যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, এটা একটা লেজার ছিল, ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস এদের আন্ডারে হয়তো 10টা লেজার ছিল, ইনটেনজিবল অ্যাসেট এর আন্ডারে এরকম 5টা লেজার ছিল, ইনভেন্টরি যেখানে হয়তো 50টা লেজার ছিল। এটা তো ধরেন লাইন আইটেম ফেসের, কিন্তু এটার সাব যদি ইয়ে করেন, ইনভেন্টরি তো আপনার প্রোডাক্ট, তাই ওই যে ইয়েগুলা ম্যাটেরিয়াল হইতে পারে, প্রোডাক্ট হইতে পারে, হ্যাঁ। তো ইনভেন্টরি ম্যাটেরিয়াল আপনি 500টা ম্যাটেরিয়াল আপনার লাগে একটা প্রোডাক্ট তৈরি করতে, এগুলো সব ইনভেন্টরি, ফিনিশ গুডস হইতে পারে, র ম্যাটেরিয়াল হইতে পারে। সো এইগুলো সাম হয়ে এটা চলে আসে, সব লেজারগুলো ক্লোজ করে এই এখানে চলে আসলো। ট্রেড রিসিভেবল সেম ভাবে ব্যালেন্সিং আপ করে আপনি জাস্ট ওই লেজারে গেলে, এখন যেহেতু ব্যালেন্সিং বছর শেষে আমার ব্যালেন্সিং আপ, মানে আপনি ওই লেজারে গেলে ব্যালেন্স কতটুকু সেটা আপনি এখন দেখতে পাবেন। এই ব্যালেন্সটা দেখেন যে 102 মিলিয়ন, বুঝতে পারছেন। ক্যাশ অ্যাট ব্যাংক সেম ভাবে, ক্যাশ অ্যাট ব্যাংক আমি যত ধরনের আমার ট্রানজাকশন ছিল সবগুলো মুভমেন্ট ধরে আমি এখানে ব্যালেন্সিং আপ করে আমি এই ফিনান্সিয়াল পজিশনে নিয়ে আসলাম। শেয়ার ক্যাপিটাল এটা সেম প্রসেস, আমরা যেটা বললাম না যে ব্যালেন্সিং আপ করে এইখানে চলে আসলো, মানে ব্যালেন্সিং আপ করে সেটা প্রথমে আসে টিভিতে, টিভি থেকে ইনফরমেশন গুলো আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে চলে আসে। এগুলো সব টিভি থেকে এক্সট্রাক্ট করা। এই যে ব্যালেন্স গুলো দেখতেছেন না, এটা সব ট্রায়াল ব্যালেন্স থেকে নেওয়া। আবার দেখেন রেভিনিউ, ওই যে আমি যেটা দেখালাম যে আপনার বছর শেষে আমার যে রেভিনিউ অ্যাকাউন্ট ছিল, জিএল ছিল, ওই জিএলটা আমি কি করছি, রেভিনিউ জিএলটাকে, সেটা ব্যাংক বা রিসিভেবল যেটাই বলেন সেটাকে আমি ইয়ে ইয়ে করছি, ডেবিট করছি, আর ইয়ে পিএলটাকে ক্রেডিট করছি। তাহলে কি হলো, রেভিনিউ এটা জিরো হয়ে গেল, লেজার ব্যালেন্স জিরো হয়ে গেল, শুধু পিএনএল এর ব্যালেন্সটা এখানে রিপ্রেজেন্ট করলো, বুঝতে পারছেন। সব এগুলো সব কিন্তু ওই ব্যালেন্সিং করে আসে। তো এটা সোর্স সেট হচ্ছে, অনেকে হয়তো আপনারা ভাবেন যে এই ফিগারগুলো কিভাবে আসে, বাট ব্যাকগ্রাউন্ডের মেকানিজমটা হচ্ছে আপনাকে ব্যালেন্সিং আপ করে যখন বছর শেষ হবে তখন এইগুলো ব্যালেন্সিং আপ করে ট্রায়াল ব্যালেন্সিং দিতে হবে। ট্রায়াল ব্যালেন্স থেকে আপনার যখন যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে অ্যাডজাস্টমেন্ট দিবেন, অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে যদি তার কোনো ইস্যু না থাকে তাহলে ফাইনাল ট্রায়াল ব্যালেন্সের ইয়েটা ফিগারটা আপনার ফিনান্সিয়াল পজিশন এবং ইনকাম স্টেটমেন্টে চলে আসবে। চলে আসার পরে আমরা এই ধরনের একটা পজিশন দেখতে পাবো, পিএনএল এবং অ্যাসেট লাইবিলিটি ইকুইটি, বুঝতে পারছেন। কারো কোশ্চেন?
স্যার ব্যালেন্সিং অফ করার পরে কি ট্রায়াল ব্যালেন্স করা হয়? জি জি জি, ব্যালেন্সিং আপ করে সেটা ট্রায়াল ব্যালেন্সে চলে যায়। মানে ব্যালেন্সিং করার পরে যা থাকে ওইটাই ট্রায়াল ব্যালেন্সে চলে যায়। আচ্ছা স্যার, তাহলে স্যার আমরা রেভিনিউ যখন ট্রায়াল ব্যালেন্সে না না শোনেন, ক্রেডিট সাইড ব্যালেন্সিং করে তা ব্যালেন্সিং না, আপনার ট্রায়াল ব্যালেন্সিং এর দুইটা জিনিস। একটা হচ্ছে আপনার একেবারে ফাইনাল, মানে আপনি যখন ফাইনাল করবেন, টিভিতে কিন্তু সব থাকে, টিভিতে কিন্তু আপনার প্রতিটা ট্রানজাকশন ধরে ধরে, এই যে দেখেন যে আমরা যে নিট রেজাল্টটা দেখালাম না একটা টিভি, এই যে দেখেন টিভিতে কিন্তু যত ধরনের লেজারের ট্রানজাকশন সবই কিন্তু টিভিতে রিফ্লেক্ট করবে, কিন্তু প্রথমে এই যে প্রথমে একটা অ্যাডজাস্টেড টিভি দেখাইছিলাম না, এই দেখেন এই যে দেখছেন এই যে ফিগারগুলো, এখানে যত ধরনের জিএল আছে, যত ধরনের জিএল আছে সব কিন্তু এখানে ইম্প্যাক্ট আছে, সবগুলো ইম্প্যাক্ট আছে এই টিভিতে, বুঝতে পারছেন? এই টিভি থেকে এই এই টিভি থেকেই আপনার এগুলো সব ব্যালেন্সিং হয়ে যাবে। এখান থেকে আপনি ইনফরমেশনগুলো ব্যালেন্সিং করে নিয়ে চলে যাবেন পিএনএল এবং ফিনান্সিয়াল ইয়েতে পজিশনে, বুঝতে পারছেন? সোর্স কিন্তু টিভি। জি স্যার, বুঝতে পারছি। আপনি কিন্তু প্রতিটা জিএল ধরে ধরে কিন্তু ব্যালেন্সিং করতে পারবেন না, আপনি টিভির ভিতরে এটা ম্যাপিং করা থাকে, এটা টিভিতে ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোন হেডকে রিপ্রেজেন্ট করে কোন ইয়েটা, ওই যে চার্ট অফ অ্যাকাউন্টস দেখালাম না, চার্ট অফ অ্যাকাউন্টস ধরে এন্ট্রি হবে, এবং ওই চার্ট অফ অ্যাকাউন্টস এর মাস্টার মানে এটা কি কন্ট্রোল অ্যাকাউন্ট থাকে, ওই কন্ট্রোল, আমাদের অ্যাকাউন্ট কন্ট্রোল অ্যাকাউন্ট আর নমিনাল অ্যাকাউন্ট, তাই না? কন্ট্রোল অ্যাকাউন্টে ওইটা সাম আপটা যায়। সো এই টিভিতে যখন আপনি 100টা যদি ট্রানজাকশন থাকে, 100টা ইয়ে হেড অফ অ্যাকাউন্টসের প্রত্যেকটাই টিভিতে রিপ্রেজেন্ট করবে। আবার এই টিভিতে কিন্তু আবার কন্ট্রোল অ্যাকাউন্ট আছে ফিনান্সিয়াল স্টেটমেন্টের ম্যাপিং ওয়াইজ, ওইটা আপনি ম্যাপিংটা আবার যদি শর্ট আউট করেন তাহলে পুরো সাম আপটা চলে যাবে। তো সব তো আমার দরকার হয় না, তাই না? ধর 1000টা হয়তো ইয়ে আছে, অ্যাকাউন্ট সেট আছে, আমার তো সব তো দরকার নাই। আমার ওই 1000টা ধরেন অ্যাকাউন্ট সেটের হচ্ছে 20টা ধরেন ম্যাপিং আছে, মানে ফিনান্সিয়াল স্টেটমেন্টের সাথে এটা লিঙ্ক করা, যেটা ফেঁসে যাবে। তো ওইগুলো আমি ফিল্টার করে নিয়ে নিলাম, তাহলে ওখানে তো সাম চলে আসলো। তো এই টিভি থেকেই পরে আমার ব্যালেন্সিং অফ হয়ে পজিশন এবং পারফরমেন্সে চলে যায়, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এখন আসেন আমরা একটু এই যে দেখেন, এই যে প্রিপেয়ারিং বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট, calculate balance on all nominal ledger account, prepare the initial trial balance, check the accuracy, prepare and process journal in respect of any adjustment। মানে আমরা আগে যেগুলো বললাম ওইগুলো এখন সাম আপ করতেছি। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিলাম, তাহলে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়ার পরে কি হলো, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আসলো, ট্রান্সফার ইনকাম এক্সপেন্স ব্যালেন্স টু দ্য প্রফিট অ্যান্ড লস। আপনার কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু এখানে আছে, ট্রান্সফার ইনকাম এক্সপেন্স ব্যালেন্স টু দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ক্যালকুলেট প্রফিট অ্যান্ড লস ফর দ্য পিরিয়ড। এই যে ক্যালকুলেশনটা কিন্তু আমার হচ্ছে ওই যে এফএসটা দেখালাম না, ওইখানে গিয়ে ক্যালকুলেশন হচ্ছে, মানে এফএস এ প্রফিট অ্যান্ড লসে আমার কত রেভিনিউ ছিল এটা ট্রান্সফার হয়ে আসলো, কত এক্সপেন্স ছিল, সিওজেস ছিল, গ্রস মার্জিন কত, অ্যাডমিন এক্সপেন্স কত, আদার অপারেটিং এক্সপেন্স কত, ইনকাম কত, প্রফিট বিফোর ট্যাক্স কত, ট্যাক্স কত, নিট ইনকাম কত, এই ক্যালকুলেশন করে আপনি ফর দ্য পিরিয়ডের আপনি কি কাজ করলেন, সেটার আউটকামটা কি আসলো, এটা আপনি জানতে পারবেন। এই যে 12 মাস ধরে যে আমি এত কিছু করলাম, এত বড় দৌড়াদৌড়ি, মানে বিজনেসে কত কি করতে হয়, তাই না? মার্কেটিং, প্রমোশনাল, এটা সেলস বাড়াও, এটা করো, ওটা করো, এক্সপেন্স কমাও, এবং এই যে রেজাল্টটা এখন এসে আপনি এন্ড অফ দ্য মান্থ ইয়ারে এসে দেখবেন আপনার কোম্পানির পারফরমেন্স কি। এই পারফরমেন্স যদি ভালো হয় তাহলে আপনি রিওয়ার্ডেড হবেন, যদি পারফরমেন্স খারাপ হয় তাহলে আপনার হয়তো প্রমোশন আটকে গেল অথবা ইনক্রিমেন্টটা কমে গেল, বুঝতে পারছেন? স্যার বলেন। স্যার আমাদের এক্সামের টাইম একটা 15 মার্কের ফাইনাল পজিশন করতে হবে স্যার। আপনাদের এক্সাম এক্সামের যে স্যার 15 মার্কের একটা ম্যাথ করা লাগে। ওরা করাবো, আগে তো ওগুলো শোনেন, আগে না আপনাদেরকে। স্যার, হ্যাঁ। আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, হুম। ওই ওই ম্যাথটার
পার্টিকুলার কি স্যার একদম এইভাবে দেওয়া থাকবে যে আমার ডিরেক্ট একটা জার্নাল লিঙ্ক দেওয়া থাকবে, ওদিক থেকে আমি জার্নাল করব, জার্নাল থেকে লেজার ট্রান্সফার শুনেন করে শুনেন তারপর এটা করব? শুনেন ওইটা ওইভাবেই প্ল্যান করে ওইভাবে দেওয়া হয়। আপনাদের এমন কিছু দেওয়া হবে না, কারণ টাইম কনস্ট্যান্ট, তাই না? টাইমের ভেতরে আপনি যাতে অ্যান্সার করতে পারেন। সো এটা হয়তো একটা ইয়ে থাকবে, ওই যে আমি আমি যেটা দেখালাম, যে একটা ফ্যান্সি স্টেটমেন্টের কিছু ইনফরমেশন থাকবে, ওখানে কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি থাকবে, কিছু ফিগার থাকবে। এখন আপনাকে বলবে যে এটা এই ব্যালেন্সিং করেন, আপনি ওই যে ইয়ে ইয়ে ব্যালেন্স করেন, অফ করেন, ব্যালেন্সিং অফ করেন। এখন আপনি এটা কিন্তু জার্নাল এন্ট্রি করে করতে গেলে কিন্তু আপনার সময় লাগবে। আপনার দেখতে হবে যে এটা আসলে নেচারটা কি, এক্সপেন্স, এক্সপেন্সের এটা কি হয়, ব্যালেন্সিং অফ করলে কি হয়, এক্সপেন্সটা হবে ক্রেডিট, পেনল হবে ডেবিট। রেভিনিউর ব্যালেন্সিং অফ করলে কি হবে, রেভিনিউ হবে কি ডেবিট, পেনল হবে ক্রেডিট। এটা আপনার ওই লুজে কিন্তু এই ফিগারগুলো নিয়ে যোগ বিয়োগ করে আপনাকে বের করতে হবে। বুঝতে পারছেন? আপনি ওই জার্নাল এন্ট্রি করে এটা কিন্তু সময় পাবেন না, জাস্ট ওই রাপে বা খাতায় যোগ বিয়োগ করে আপনাকে বের করতে হবে। তো এটা মাথায় রাখতে হবে যে এই যেহেতু সময় অল্প, এবং আপনাদের কিন্তু ওইভাবেই দেওয়া হবে যাতে আপনি ওই সময়ের মধ্যে পারেন। এমন ক্রিটিক্যাল কিছু দেওয়া হবে না যাতে ওইটা ইয়ে করতে গিয়ে আপনি অনেক সময় খেয়ে ফেললেন। বোঝা যায়? আচ্ছা আচ্ছা, এখন আমরা আজকে আমাদের প্ল্যান ছিল একটু আমরা বেশি এক্সারসাইজ করবো, ঠিক আছে? দেখেন এখানে আমরা একেবারে এক্সাম লাইফে চলে গেছি, হ্যাঁ, এক্সামে যা আসবে। দেখেন এখানে কি বলা আছে, আপনার সেলস হয়েছে 1,40,000, পার্চেস 75,000, আদার এক্সচেঞ্জ 25,000, হোয়াট ইজ দ্য প্রফিট? এই যে এইভাবেই থাকবে এক্সামে, কিছু কিছু কোশ্চেন এভাবেই থাকবে। স্যার 40,000। এই যে আপনি কিন্তু এটা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু আপনি জাস্ট ক্যালকুলেটরে টিপলেই আপনি জার্নাল এন্ট্রি করতে হবে না। এটার জন্য যদি আপনি জার্নাল এন্ট্রি করতে যান তাহলে কি আপনি সময় পাবেন? ওই সময় তো নাই, বুঝছেন? এটা কিন্তু আপনাকে দেখতে হবে সেলস। তাহলে আমার সেলসটা দিয়ে শুরু করি, যেহেতু আমার প্রফিটেবিলিটি চাইছে, অ্যান্সার কি চাইছে, মানে আমাকে দেখতে হবে যে কি চাচ্ছে কোশ্চিনের, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এখানে বলছে হোয়াট ইজ দ্য প্রফিট টু বি টু দ্য ফর দ্য পিরিয়ড টু বি ট্রান্সফার টু দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমার চাইছে কিন্তু প্রফিট কত, যেটা আমার এই যে আমরা যে পিএনএল করলাম, পিএনএল এর রেজাল্ট একটা সময় কি হবে, পিএনএল যখন এফএসটা ইয়ে হয়ে যাবে, ক্লোজ করে দিবেন, তখন কিন্তু পিএনএল এর যে রিটার্ন আর্নিং এ চলে যাবে না? জি স্যার। তাহলে রিটার্নে চলে গেলে কি ওই বছরও ক্লোজ হয়ে গেল, ওই পিএনএলও ক্লোজ হয়ে গেল। সো ওইটাই জানতে চাচ্ছে যে আমার কতটুকু রিটার্ন আর্নিং। ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে রিটার্ন আর্নিং, তাই না? ক্যাপিটাল অ্যাকাউন্টে থাকে কি, শেয়ার ক্যাপিটাল থাকে, রিটার্ন আর্নিং থাকে, রিজার্ভ থাকে, এটাকে ক্যাপিটাল অ্যাকাউন্ট বলা হয়। আরো কিছু থাকতে পারে, রিজার্ভ টিজার্ভ আদার। তাহলে এই যেটা আপনি খুব শর্টলি বলে দেন 40,000। এখানে কারো কোশ্চিন আছে, মানে এই ধরনের কিন্তু এক্সামে কোশ্চিন আসবে, প্র্যাকটিক্যালি আমি কিন্তু এটাই বলতেছি, বুঝছেন? এটা দেখেন এখানে কি বলতেছে, হোয়াট ইজ দ্য ব্যালেন্স ক্যাশ অ্যাট ব্যাংক 31 মার্চ। এই যে আপনি যেটা কোশ্চিন করছিলেন না কিছুক্ষণ আগে, এই যে দেখেন ঠিক এইভাবেই থাকবে, এবং আপনাকে জানতে চাইবে যে এই যে এখানে কিছু দেওয়া আছে, ওভারড্রন ছিল 500 টাকা, রিসিপ্ট ফ্রম ক্রেডিট কাস্টমার 1200 টাকা, পেমেন্ট স্যার টু ক্রেডিট ওভারড্রাউন্ড রাখি। ওভারড্রন বলতে ধরেন এটা স্যার ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন স্যার ওইটা। না, এরকম তুলে ওটা নেওয়া। অত ডিপতে ভাবেন না। এটা ধরেন ব্যাংকের ব্যালেন্সটা নেগেটিভ আছে, স্যার ব্যাংক ড্রাফটের মতো স্যার। হ্যাঁ, স্যার ওভারড্রাউন্ড কি স্যার ব্যাংক ওভারড্রাফট? ওভারড্রাফট এক্স্যাক্টলি নেগেটিভ, ব্যালেন্সটা নেগেটিভ আছে, লাইবিলিটি হয়ে আছে, স্যার বুঝতে এটা পারছেন? তাহলে তো মাইনাস না, মাইনাস এবার এবার আপনি হিসাব করেন, এখানে দেখেন এটা আপনার জার্নাল এন্ট্রি করতে হবে না, ভেরি কুইক, মানে আপনার টেকনিক দেখেন। এটা ওভারড্রাফট মানে এটা কি নেগেটিভ, ক্রেডিট হয়ে আছে, মাইনাস। রিসিভ ফ্রম কাস্টমার, ক্যালকুলেটর ধরে, তারপর ক্যালকুলেটর কি হলো, এটা মাইনাস গেল। রিসিভ ফ্রম ক্রেডিট কাস্টমার, এটা কি হয় তাহলে, আপনি রিসিভ করছেন, তাহলে এটা প্লাস হবে, ব্যাংকে কি ঢুকছে টাকা, প্লাস হবে। পেমেন্ট টু ক্রেডিট সাপ্লাই, এটা কি ব্যাংক থেকে বের হয়ে গেল, মাইনাস হলো। পেমেন্ট ফর এক্সপেন্স, এক্সপেন্স কি হলো, ব্যাংক থেকে পেমেন্ট হয়ে গেল, মানে ব্যাংকের ব্যালেন্স কমে গেল। ক্যাশ ডোন ফর ওন ইউজ, এটাও কমে যাবে। কমে গেল। তাহলে কত ক্যালকুলেটর আছে, স্যার 300 ডেবিট। 300। এটা করতে কিন্তু আপনার 11,700 টাকা ক্রেডিট, হ্যাঁ 11,700 টাকা ক্রেডিট হয় স্যার, আর ওই যে 12,000 টাকা ডেবিট, এই জন্য 300 টাকা ডেবিটে থাকে। তাহলে কি থাকবে, এটা 300 টাকা।
এটা এক্সামে কিন্তু এটাই আসবে। এই যে এক্সাম, আমি কিন্তু একবার এক্সাম স্টাইলে কিন্তু কোশ্চেন গুলা ইয়ে করছি, বুঝছেন? এখন আসেন, এখানে 5টা আইটেম আছে, বলতেছে এখানে ক্রেডিট ব্যালেন্স অন ট্রায়াল ব্যালেন্স। ওই যে আমরা যে ট্রায়াল ব্যালেন্সের যে ব্যালেন্সটা যাই, ওইটা আইদার ডেবিট, ওই যে কে যেন কোশ্চিন করলেন যে মানে এটা ডেবিট ক্রেডিট মাইনাস প্লাস মাইনাস, আমি বললাম কে করলেন যেন, সাদিয়া মনে হয় না? স্যার ট্রেড পেয়েবল আর ক্যাপিটাল। এই যে দেখেন, আপনি কিন্তু এটা দেখে কিন্তু ক্রেডিট ব্যালেন্স এখানে বের করতে, পার্সেস কখনো ক্রেডিট ব্যালেন্স হয় না। সানডে এক্সপেন্স, এক্সপেন্স অলওয়েজ ডেবিট ব্যালেন্স। ড্রয়িং, এটাও ডেবিট ব্যালেন্স আকারে থাকে। তাহলে এখানে ট্রেড পেবলের অলওয়েজ, ট্রেড পেবল অলওয়েজ, এটা নেচারটাই ক্রেডিট ব্যালেন্স। ক্যাপিটাল সব সময় ক্রেডিট ব্যালেন্স, বোঝা যায়? স্যার জি স্যার। সানরাইজটা কি? এটা বিভিন্ন ধরনের এক্সপেন্স, এটা কোনো হেড না। এটা ধর, ওই যে কোম্পানিগুলোতে কি হয়, ধর অনেক সময় অনেক খরচ গুলো ইয়ে করতে পারে না, কোন খরচ কত কি এটা সে ট্র্যাকিং রাখতে পারে না, দেন গুবলেট পাকায় ফেললো, মানে 3-4 রকমের খরচ সে একবার একটা এন্ট্রি দিয়ে দিল। ধরেন পেটি ক্যাশে, পেটি ক্যাশে সে সিঙ্গারা কিনছে, সমোসা ইন্টারনেট, এটা মিটিং এক্সপেন্স হাবি যাবে, মেলা কিছু হয়েছে, এ ধরেন 5,000 টাকা খরচ করছে। সে তখন ওই তার মাথায় না কোন হেডে কত খরচ, সে তখন সানডে এক্সপেন্স বলে চালাই দিল, যে এর ভিতরে অনেক কিছুই আছে। বুঝতে পারছেন? মিসcellaneous আর কি স্যার, বিবিধ খরচ। হ্যাঁ, কোশ্চেন মানে সাদিয়া। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, দেখেন এই যে এখানে বলা আছে যে এখান থেকে দেখেন আপনার ডেবিট এবং ক্রেডিট কলাম অফ, মানে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট এবং ক্রেডিট কি হবে আইটেমগুলা, এটা একটু জানতে চাচ্ছি। মেশিনারি, মেশিনারি কি হয়? ডেবিট ডেবিট ব্যালেন্স। তাহলে এটা আমরা বলতে পারি না ডেবিট? জি স্যার। তাহলে এখানে আমরা বলি ডেবিট। এরপরে ট্রেড পেয়েবল, ক্রেডিট ক্রেডিট স্যার। ব্যালেন্স। তাহলে এটার ব্যালেন্স হয় ক্রেডিট। ড্রয়িং এরপরে ড্রয়িং ডেবিট ব্যালেন্স। স্যার ডেবিট ড্রয়িং। ড্রয়িং ডেবিট হয়। সেলস ক্রেডিট স্যার। ক্রেডিট স্যার ব্যালেন্স। ক্রেডিট। ব্যাংক ওভারড্রাফট লাইবিলিটি স্যার। ক্রেডিট। রেন্টাল ইনকাম ক্রেডিট। ক্রেডিট। এই দেখেন, এগুলো কিন্তু সবই মোটামুটি আপনাদের এগুলো আন্ডারস্ট্যান্ডিং ভেরি ক্লিয়ার। আর কি আছে? স্যার ব্যাংক এই তো ওভারড্রাফট দেখেন স্যার। এটা, এই দেখেন হোয়েন, এই যে এখানে যে কম্পেনসেটিং এররের একটা এক্সাম্পল পেয়ে গেছি। হোয়েন অ্যান এরর ইন এ ডেবিট এন্ট্রি ইজ ক্যান্সেল আউট বাই অ্যান এরর ইন ক্রেডিট এন্ট্রি। ওই যে আমরা বলছিলাম না যে আপনি ডেবিট ক্যান্সেল করবেন আরেকটা ইয়ে দিয়ে কম্পেনসেট করে, তো এটারে, এটা ক্লিয়ারলি এখানে বলতেছে ডেবিট এন্ট্রি ইজ ক্যান্সেল আউট বাই অ্যান এরর ইন ক্রেডিট এন্ট্রি। আপনি ভুল করে আরেকটা ভুল সংশোধন করলেন, বুঝতে পারছেন? এটাকে বলে কম্পেনসেটিং এরর। ওই যে কে কোশ্চেন করছিল না যে এটা ডেবিট নোট ক্রেডিট নোটের, আসলে এটার সাথে এটার কোনো ইয়ে নাই, মানে ওই নেচারের কিছু না। দেখেন, অ্যান এরর হ্যাজ লিড টু অমিটিং ব্যাংক চার্জ 50 ফ্রম অ্যাকাউন্টিং রেকর্ড, দিস কুড হ্যাভ বিন কস্ট অ্যান এরর অফ কমিশন। এটা কি ধরনের এরর? এবারে যে মাস্টার সার্টিফিকেট দিবে না, ফিল আপ। হ্যাঁ, বলেন বলেন। স্যার ও মিসিং। অমিশন এরর স্যার, অমিশন। স্যার এটা ওমিশন। আর কেউ? স্যার অমিশন এরর। স্যার তো বলেই আর দিছে স্যার প্রশ্ন। কারো ডিফারেন্ট ওপিনিয়ন? আর কেউ? তাই এদিকে তো স্যার বলা আছে অমিটিং বাদ পড়ছে। তাহলে আমরা কি এটা বলতে পারি অমিশন? জি স্যার। গ্রেট। দেখেন এগুলো কিন্তু আপনারা কিন্তু ধরতে পারছেন, বুঝছেন? ভেরি গুড। না, এই যে এখানে কালার করা আছে এই জন্য বলতেছেন যে দেখে দেখে কোনটা এটা
দেখে বললে লাভ হবে না, বুঝছেন? এটা কিন্তু আমি আপনাদের সাথে টেস্ট এক্সামে এই ধরনেরই কোশ্চিন আসবে। হ্যাঁ, আচ্ছা দেখেন পরেরটা, এ সোল ট্রেডার জাস্ট রিয়েলাইজ দ্যাট ড্রয়িং অফ 100 ওয়ার ইন্টার্ড ইনটু অ্যাকাউন্টিং রেকর্ড অ্যাজ এ ডেবিট টু এক্সপেন্স অ্যান্ড এ ক্রেডিট টু ক্যাশ অ্যাট ব্যাংক। হোয়াট ইজ দ্য জার্নাল এন্ট্রি রিকোয়ার্ড টু কারেক্ট দিস ইরর? একটা ইরর হয়েছে এখানে, বুঝতে এটা পারছেন? এই প্রিন্সিপাল কারেকশনটা এরর কি রয়েছে হবে? স্যার। এটা ড্রয়িং মানে ডেবিট হওয়ার কথা ছিল, ওই জায়গায় এক্সপেন্স ডেবিট দিছে, এই জন্য স্যার এটা মানে কাউন্টার এন্ট্রি করে মানে স্যার এটা ঠিক করতে হবে স্যার। এক্স্যাক্টলি। তার মানে ফয়সাল দেখেন এখানে কিন্তু ব্যাংকটা কিন্তু ঠিকই আছে, ব্যাংকে কিন্তু ভুল হয়নি। ব্যাংকে ভুল নেই স্যার, মানে একটা সাইডে মানে খরচের সাইডটা ঠিক করছে, বাট অ্যাকাউন্ট হিসাবে ভুল দেখছে আর কি স্যার। এক্স্যাক্টলি। তাহলে আমি ড্রয়িংটা দিব ডেবিট, আর আমার এক্সপেন্সটা আমার ক্রেডিট, এটা আমার আচ্ছা কারেকশন। তাহলে দেখেন এক্সপেন্স, আচ্ছা স্যার, এটা কি কমিশন এরর? না না প্রিন্সিপাল না না এরর। না না না, এটা হ্যাঁ, এটা প্রিন্সিপাল শর্ট এরর, অফ, এটা কি হয় বলেন তো? হ্যাঁ, ভালো কথা স্যার এটা বলছেন। এরর অফ প্রিন্সিপাল, হ্যাঁ, এরর অফ প্রিন্সিপাল এরর মানে। প্রিন্সিপাল স্যার। এই যে আর কেউ স্যার কমিশন এরর হেডিংটা চেঞ্জ হয়ে গেছে, কমিশন এরর হতে পারে না? হ্যাঁ, মানে স্যার হেডিংটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু কমিশন এরর তো বলা যায়। আর কেউ তা এটা ট্রানজেকশন এরর হবে না স্যার? এখানে তো আমার শোনেন, ট্রানজেকশনে ভুল হয়েছে। র একটু উপরে আসি, ইরোরের ডেফিনেশনে আসি, কি ধরনের ইরোর। এখানে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টসের ম্যাপিংটা আমি ভুল করছি, কোথায় গেল? এই দেখেন, প্রিন্সিপাল এরর আর কি, না না, আপনি প্রিন্সিপালে যাচ্ছেন, দেখেন কারেক্ট কমিশন সাইড এরর। রং অ্যাকাউন্ট, ওয়েজেস পেড ডেবিটেড টু রেন্ট ইনস্টেড অফ ওয়েজেস। মানে আমার আমার যে ম্যাপিংটা সেটা আমি ভুল করে অন্য হেডে দিয়ে দিছি, এটা একটা গেল। এটা যদি আপনার সেম ইয়েতে নেচারের ট্রানজাকশনে, আর যদি অ্যাসেট আর এক্সপেন্স যদি গুলাই ফেলেন, কে যেন ওই যে কথা বললো প্রিন্সিপাল, কে এরর বললো? অফ প্রিন্সিপাল অ্যাকাউন্ট। কে, আমিনুল না? দেখেন এখানে ইউরোপ রং টাইপ অফ অ্যাকাউন্ট ইউজ, অ্যাসেট ভার্সেস এক্সপেন্স। আপনি অ্যাসেট এবং এক্সপেন্সটা গুলাই ফেলছেন, মানে আপনার হবে অ্যাসেট, আপনি এক্সপেন্স বলতেছেন। তাহলে এটা কি আপনি প্রিন্সিপালি আপনি ডিসএগ্রি করতেছেন, তাই তো আমিনুল? জি স্যার। আমিনুল, আর এই যে অমিশনে আপনার খরচই, দুইটাই খরচ, কিন্তু আমি ওই যে জায়গায় জায়গায় আমি রেন্ট বলতেছি, মানে ভুল করে। তাহলে এখন বলেন এটা কি হবে? স্যার এরর অফ কমিশন। হ্যাঁ, এরর অফ কমিশন। কোথায় ছিলাম আমরা? এই ড্রয়িং অ্যাসেট না এক্সপেন্স? হে ড্রয়িং, ড্রয়িং ড্রয়িংটা কি? দিছে, হচ্ছে ইকুই হ্যাঁ, ড্রয়িং ড্রয়িংটা ইকুইটি ইকুইটাকে ইকুইটি, রিডিউস করে আর কি স্যার। ড্রয়িংটা এটা কোথায় রিপ্রেজেন্ট করে? স্যার ইকুইটি এটা ড্রয়িং ব্যালেন্স শিট আছে স্যার, এটা স্যার ক্যাপিটালে রিপ্রেজেন্ট করে। আচ্ছা তাহলে এটা কি, এটা প্রিন্সিপাল গত, মানে এটা ইরোটা প্রিন্সিপাল রিলেটেড না? জি স্যার এটা প্রিন্সিপাল রিলেটেড। হ্যাঁ, প্রিন্সিপাল রিলেটেড। মানে আমার সাথে এগ্রি করেন কিনা? জি আমার ঠিক কাছে স্যার। আছে স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে এক্সপেন্সের সাথে না, এক্সপেন্সের সাথে ট্যাগ হচ্ছে না, এটা অ্যাসেট এবং এক্সপেন্স মিসম্যাচ হয়ে গেছে, মানে লাইবিলিটি এবং এক্সপেন্স মিসম্যাচ হয়ে গেছে, যেটাই বলেন, যেটার কারণে এটা আসলে প্রিন্সিপাল আমার কাছে মনে হচ্ছে, বুঝছেন? এগ্রি করেন তো? এগ্রি করেন আপনারা? জি স্যার স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এখানে যে বলা আছে অমিটিং, এটা কি তাহলে বাদ পড়ছে এরকম কিছু বুঝাইছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে যে যে লেখা আছে অমিটিং, ল্যান্ড টু অমিটিং ব্যাংকস আছে, এটা কি ব্যাংকস বাদ পড়ছে এরকম কিছু বুঝাইছে স্যার? কোথায় এটা কোথায় বলতেছেন অমিটিং এর? স্যার 6 নাম্বারটা, 6-এ? যেটা পুরো ট্রানজাকশনটা 6 নাম্বারটা, যেটা ট্রানজাকশন এন্ট্রি পুরোটাই মিসিং করছে, বাদ পড়ে গেছে, এটা তো মিশন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা তো হ্যাঁ অমিশন। স্যার, এটা কি তো? হ্যাঁ হ্যাঁ, এই জন্য স্যার। আপনার ওই এইটুকুই এন্ট্রিটা স্যার। দেখেন, এন্ট্রিটাই তো বাদ পড়ে গেছে, তাই না? জি স্যার। আচ্ছা আমরা এখন 8-এ আসি না? এই যে নিট লস আছে 400 টাকা, এই নিট লসের এটা আমি আমার তো রেজাল্ট, পিএনএল এর রেজাল্ট হচ্ছে নিট লস
এখন আমি তো এটা ক্লোজিং করতে হবে, তাহলে এটা কি এন্ট্রি হবে বলেন? এটা তো স্যার আমার লস থেকে ক্রেডিট করে পিএনএল অ্যাকাউন্টটাকে ডেবিট করে দিব। আচ্ছা, ক্রেডিট টু প্রফিট অ্যান্ড লস লেজার অ্যাকাউন্ট অ্যান্ড ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হলো কেন? ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেরিভেটিভ কারণ ইকুইটি কমে গেছে ক্যাপিটাল কমে গেছে এজন্য। এক্স্যাক্টলি, ওই লস দিয়ে কি হয়েছে ইকুইটিটা আপনি, এটা তো স্যার ব্যালেন্সিং তাই লসের না? কারণে ইকুইটি কমে গেছে স্যার। হ্যাঁ, লসের কারণে ইকুইটিটা আসলে কমে গেছে। সো ইওর অ্যান্সার ইজ কারেক্ট। দেখেন এই 9 নম্বর ইয়েতে এই যে টোটাল অ্যাসেট ছিল 20,376 টাকা, নন কারেন্ট লাইবিলিটি ছিল 10,000 টাকা, কারেন্ট লাইবিলিটি ছিল 6,290। ক্যাপিটাল ব্যালেন্স কত হবে আসলে কেউ বলতে পারবেন কিনা? দেখেন এনিওয়ান? 24,086। শিওর? আপনি কি এটা স্যার 486 টাকা, 4,086 টাকা স্যার। এটা এই কিভাবে নাম্বার বের হবে, করলেন? এই নাম্বার, হ্যাঁ স্যার 4,086 হবে স্যার, এই নাম্বার হবে স্যার। স্যার এই নাম্বার হবে। কারেন্ট এই লাইবিলিটি হবে স্যার। সবগুলো বাদ দিয়ে স্যার। 4,086। জি স্যার 4,086। এটা কি সাদিয়া বা সাদিয়া রেসপন্স করে? সাদিয়া একটু রেসপন্স করেন কি হবে? স্যার 4086 এই নাম্বার। তাহলে এটা কি আমরা লক স্যার করতে পারি? অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ যাবে, অ্যাসেট থেকে সবগুলো লাইবিলিটি বাদ দিলে 4,000 হয়। এক্স্যাক্টলি, আপনি বাদ দেন টোটাল অ্যাসেট থেকে। আমার কম্পোজিশনটা কি, ইকুয়েশনটা কি? টোটাল অ্যাসেট ইকুয়াল টু বলেন। প্লাস ওনার লায়াবিলিটিস প্লাস এল ওনারশিপ প্লাস ইকুইটি। এল প্লাস ই। আচ্ছা, এখানে ইকুইটি নাই, আছে হচ্ছে লাইবিলিটি আছে, তাহলে আমার ব্যালেন্সিংটা ইকুইটি, তাই না? টোটাল অ্যাসেট থেকে আমি 10,000 আর 6,000 বাদ দিলে যা থাকবে রিমেনিং ওইটাই আমার ইকুইটি। তো আমার মনে হয় এটা যেহেতু আমিও ক্যালকুলেশন করিনি, সো এটাই হওয়া উচিত। বুঝতে পারছেন? আচ্ছা, পরেরটা দেখেন, এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট শোন টোটাল এন্টিটিস ডেবিট সাইড 57,390, ক্রেডিট সাইড 48,000। হোয়াট এন্টিটি শুড জুনিপার মেক টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লেজার ট্রান্সফার টু দ্য প্রফিট টু? আচ্ছা, এটা বলেন, এটা তার ডেবিট সাইডে দেখাচ্ছে হচ্ছে 57,390, ক্রেডিট সাইডে 84,928। ঠিক আছে, এখন কত টাকা আমার ইয়েতে যাবে ট্রান্সফার করবো? আমার বছর তো শেষ হয়ে গেল, এন্ট্রিটা কি হবে চেষ্টা করেন। এটা নেট প্রফিটের জার্নাল হবে স্যার এটা। হ্যাঁ, এন্ট্রিটা কি হবে, মানে নিটটা কি হবে সেটাই আমি বলতেছি, যে এন্ট্রিটা কি হবে। স্যার ওই যে পিএনএল ডেবিট দিয়ে ক্যাপিটাল ক্রেডিট করতে হবে স্যার। এক্স্যাক্টলি, পিএনএল কি হবে? পিএনএল ডেবিট স্যার আর ক্যাপিটাল ক্রেডিট। ক্রেডিট হবে না স্যার। এই যে ঠিক আছে, ও ঠিক আছে, এই যে ডেবিট পিএনএল দ্য ডেবিট, প্রফিট অ্যান্ড লস লেজার অ্যাকাউন্ট, কারণ এটা নিট, যোগ বিয়োগ করলে আমার এটাই নিট আসে। নিট কি হয়, লসটা লাভ হয়? লাভ হয় স্যার। নেট মানে লাভ, লাভ হয় স্যার। লাভ হয়। তো লাভ যখন ইয়ে করবেন ট্রান্সফার করবেন, তখন লাভটা কি হবে? ডেবিট। আর ক্রেডিট কি হবে? আর ক্যাপিটাল। ক্যাপিটাল বা ইকুইটি। ক্যাপিটাল মানে রিটেন আর্নিং, ক্যাপিটাল মানে রিটেন আর্নিং, মনে রাখেন, ঠিক আছে? ক্যাপিটাল মানে রিটেন আর্নিং। আচ্ছা দেখেন, হুইচ অফ দ্য ফলোইং শুড বি ক্লাসিফাইড অ্যাজ এ নন কারেন্ট অ্যাসেট? স্যার ক্যাশ। ল্যান্ড ল্যান্ড স্যার ল্যান্ড হবে স্যার, ল্যান্ড। হ্যাঁ, স্যার ল্যান্ড হবে ল্যান্ড যে হবে নন স্যার, কারেন্ট। ল্যান্ড হবে, ল্যান্ড। এটা আর কারোর ডিফারেন্ট অপিনিয়ন আছে? না স্যার। ল্যান্ড, ল্যান্ড নন কারেন্ট অ্যাসেট মানে কি? ল্যান্ড মানে নন কারেন্ট অ্যাসেটের ডেফিনেশনটা হচ্ছে আপনার যেটা আপনার এন্টিটি কন্ট্রোল করে, তার লিগ্যাল রাইট অ্যান্ড রাইট থাকে, এবং এই অ্যাসেটটা আপনার ফিউচারে আপনাকে রেভিনিউ দিবে, ইকোনমিক বেনিফিট আপনি পাবেন এখান থেকে ইউজ করে। দেখেন এখানে শুধুমাত্র ল্যান্ডই আছে, যেখানে নেচারটা এরকম, আপনি এটার মালিক, আপনার কাছে ল্যান্ডটা আছে, এটা থেকে আপনি ফিউচারে ইকোনমিক বেনিফিট পাবেন। বুঝতে পারছেন? পরটা দেখেন,
এটা কি হবে? আপনারা পড়েন। এটা বলতেছে যে সেলস টোটাল 89,436 এক্সক্লুডিং ভ্যাট। এটা ভ্যাট নাই আসলে, মানে সেটা এটা ভ্যাট হিসেবে ভ্যাট দিয়ে এটা নাই। ভেরি গুড। পারচেজ ফ্রম সাপ্লাই টোটাল 86,790 ইনক্লুডিং ভ্যাট। এটা ক্যালকুলেশন, এটাও ক্যালকুলেশন। আপনি কিন্তু এক্সামে কিন্তু এই টাইপেরই কোশ্চিন আসবে, মাইন্ড ইট। এখন এটা আপনাকে কত হবে কেউ বলেন? স্যার 2,452, কিন্তু এটা ডেবিট না ক্রেডিট এটা বাই করতে পারতেছি না। এটা বের করেন। একটু একটু থিঙ্ক 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 কেয়ারফুলি। স্যার এটা কি 15% কি ব্যাট এগুলো ধরা লাগবে সেলস এর সাথে? ভেরি স্টর্মিং, থিঙ্ক থিঙ্ক কেয়ারফুলি। আচ্ছা শুনেন, আমি বলি, সেলস এর সাথে ভ্যাট আসলে রিপোর্ট হয় না। সেলস যখন বলবেন এক্সক্লুডিং ভ্যাট, সেলসটা এক্সক্লুডিং ভ্যাট। এখন আসেন পারচেসটা, এখানে বলতেছে যে 86,790 টাকা ইনক্লুডিং ভ্যাট। তাহলে এটা ডেবিট হবে স্যার, পারচেস করলে মানে এই স্যার বার্তা ডেবিট বা হবে তো মানে স্যার। স্যার তাহলে ব্যাটটা দিয়ে পার্সেসে থেকে হচ্ছে ইনপুট ব্যাট আছে আর হচ্ছে সেলস এ আউটপুট ব্যাট, দুইটা বাইর করে মাইনাস করতে হবে। কত? হ্যাঁ সেটাই বলেন, কত সেলসে ভ্যাট কত? সেলসের ভ্যাট 15%। 15% ধরেন, কত হয়? স্যার 13,415। 13,415। আচ্ছা এবার পার্সেসের কি বলতেছে? ইনক্লুসিভ। এই 86,000টা হচ্ছে ইনক্লুসিভ। তাহলে আপনি তাহলে এখানে 115 দিয়ে ভাগ হবে, 15 দিয়ে গুণ। এই 115, হ্যাঁ 115 ভাগ গুণ হবে কি কত? 15 দিয়ে গুণ স্যার 15। তাহলে কত হলো? মানে 86,790 গুণ 15 ভাগ 115, তাহলে ভ্যাটটা পেয়ে যাবেন কত? 11,320। এখন আসেন এই ভ্যাটের যে অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এটা এখন নিট অফ করে ফেলেন। মানে সেলস ভ্যাট আর হচ্ছে পারচেজ ভ্যাট, মানে আউটপুট ভ্যাট এবং ইনপুট ভ্যাট, দুইটা করে নিট কত আসে? স্যার অঙ্কটা করায় দিলে স্যার ভালো হয়। হুম, আরে বলেন এটা, ইয়েটা বলেন কত আউটপুট ভ্যাট আসলে, কত সেলস ভ্যাট? স্যার 13,415। 13,415। আর পারচেজ ভ্যাট 11,320। 11,320। ডিফারেন্স কত দুটার মধ্যে? 2,095। 20। এই যে দেখেন এটা 2095। এটা কি করো লাগবে? ঠিক আছে, তাহলে এ দেখেন এখানে বলতো হোয়াট ইজ দ্য নেট অ্যামাউন্ট শোন ইন এবিসি লিমিটেড ভ্যাট অ্যাকাউন্ট। তো ভ্যাট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বলতে দুইটাই, কারেন্ট মানে আউটপুট ভ্যাট, ইনপুট ভ্যাট। কারণ আপনি যখন এটাকে নিট বলবেন তাহলে এটা নিটটা বলবেন। তো ভেরি সিম্পল, আমরা আমাকে বলে দিচ্ছে যে সেলস এর ভ্যাট এখানে এক্সক্লুডিং আছে, তার মানে সেলস এর ভ্যাট কত সেটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। আর পার্সেসের কথা বলতেছে আমার ইনক্লুসিভ আছে, যদি ইনক্লুসিভ এক্সক্লুসিভ করতে হবে। সো এক্সক্লুসিভ করতে হলে আপনাকে এটা গুণ 15 ভাগ 115 দিলে আপনার ভ্যাটটা বের হয়ে আসবে। এখন এই সেলস এর ভ্যাট থেকে ইনপুট ভ্যাট এটার যোগ বিয়োগ করলে এই নিট আসে 2095। বোঝা যায়? ভ্যাট পেয়েবল না তো এটা। এটা পেয়েবল, এটা হ্যাঁ এই 2095 এটা আপনাকে এখন দিতে হবে। 11,320 টাকা আমি অলরেডি দিয়ে দিই। জি, এটা আপনাকে 295 টাকা আপনাকে দিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, পরেরটা দেখেন। সোল ট্রেডারের তার রিসিভেবল ছিল 2,700 টাকা ফার্স্ট মেতে। ডিউরিং দ্য ইয়ার মানে ডিউরিং মে ক্যাশ সেল করছে 7,200, ক্রেডিট সেল করছে 16,500, রিসিভ করছে 15,300 ফ্রম ক্রেডিট কাস্টমার। তাহলে তার ট্রেড রিসিভেবলের ব্যালেন্স কত হবে মে মাসে, এন্ড অফ মেতে? এই যে এটা দেখেন ব্যালেন্সিং অফ হচ্ছে, এখানে কিন্তু ব্যালেন্সিং অফ হচ্ছে, বুঝছেন? তো দেখছো না? হ্যাঁ
স্যার 3900 স্যার। স্যার 3900। আচ্ছা, তাহলে আমরা একটু হিসাব করি। আমি তো আপনার দেখাইতে পারতেছি না, আবার চেঞ্জ হয়ে যাবে তাহলে। আমার স্যার রিসিভেবল ব্যালেন্স 3900 ছিল হবে কত? স্যার। স্যার 2700। 3900। 2700। 2700। আমার ক্রেডিট সেল হয়েছে কত? 16500। 16500। এর রিসিভ করছি কত? 15300। 15300। তাহলে আমার এই রিসিভেবল ব্যালেন্স প্লাস ক্রেডিট সেল প্লাস মাইনাস রিসিভ 3900। রিসিপ্টটা স্যার মাইনাস হবে। 3900। এখানে দেখেন ক্যাশটা কিন্তু আসেনি, কারণ কি ক্যাশ তো আমার রিসিভেবল, আমরা চাচ্ছে রিসিভেবল, বুঝতে পারছেন? সো আপনাদের এই ধরনের কনফিউজ করার জন্য ক্যাশটা বলা থাকবে। সো আপনি অনেকে দেখা গেল ক্যাশটাও নিয়ে নিতে পারেন, মানে হয়তো ওই শর্ট টাইমে তার মাথায় এতটা নাও কাজ করতে পারে। সো এটা খুব ফাস্ট আপনার মাথায় এই জিনিসগুলো কানেক্ট করতে হবে যে আমার এটা যেহেতু রিসিভেবল, সো রিসিভেবল গুলো নিয়েই আমাকে ব্যালেন্সিং করতে হবে, ব্যালেন্স আপ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, হুইচ অফ দ্য ফ্লোয়িং উড বি এ ক্রেডিট ব্যালেন্স ইন দ্য ট্রায়াল ব্যালেন্স? এগুলো আসলে সবাই এ পারবে। হবে স্যার। ব্যাংক এটা ওভারড্রাফট। হচ্ছে ওভারড্রাফট, ব্যাংক এগুলো ওভারড্রাফট। ব্যাংক ওভার। এই যে এটা ওই সেম সেম নেচারে, এটাও ওই যে আগে আমরা যেটা করলাম না, ওইটাও ওই ওই টাইপেরই, বুঝতে পারছেন? এগুলো পারবেন না? দেখেন এখানে বলতেছে, স্যার এখানে প্রফিট চাইছে। হ্যাঁ স্যার গ্রোস প্রফিট চাইছে। দেখেন, মানে হিসাবটা ওই ট্যাক্স ব্যাটের ইয়েগুলো দিয়ে, বাট এখানে একটা সূক্ষ্ম একটা ইয়ে আছে, এটা কেউ বলতে পারবেন এটা কত কি হবে? এটা ওই যে মানে স্যার উভয় থেকে ব্যাট বাদ দিয়ে তারপরে স্যার মোট বিক্রয় থেকে মোট পার্চেস বাদ দিলে স্যার প্রফিট আসবে স্যার। না, এখানে ভ্যাট আবার এখানে কেন? এখানে তো স্যার ক্রস প্রফিটের কথা বলছে। স্যার এই ব্যাট দেখেন, আছে তো 15% স্যার। এই যে স্যার সেলস কি ব্যাটটা সেলস কি স্যার সরাসরি স্যার ইনক্লুড করে দিছে ইয়ার মধ্যে স্যার, ওই পার্চেসের মধ্যে একটা ইনক্লুড আছে আর হচ্ছে সেলস এর মধ্যে স্যার এক্সক্লুডিং। আমার পার্চেসের মধ্যে যেটা ভ্যাট আছে স্যার, এই ক্ষেত্রে পার্চেসের ভ্যাটটা বাদ দিয়ে দেন স্যার মানে সেলস মাইনাস পার্চেস দিলে স্যার গ্রোস প্রফিট আসবে স্যার। আচ্ছা, আমি আমি বলি আপনারা, এটা গ্রস প্রফিট তো চাচ্ছে তাই না? সহজ হিসাব। আমি কিন্তু আপনাকে প্রথমে বলছিলাম যে আপনি হয়তো আমার কথা বুঝতে পারেননি। সেলস কিন্তু কখনোই, সেলসে কিন্তু ভ্যাট রিপোর্ট হয় না। সেলস অলওয়েজ, আপনি যখন ফিনান্সিয়াল স্টেটমেন্টে রিপোর্ট করবেন, সেলসে কিন্তু ভ্যাট থাকে না, এক্সক্লুসিভ অফ ভ্যাট, মানে এক্সক্লুডিং সেলস অলওয়েজ ভ্যাট, কিন্তু সেলসে রিপোর্ট হয় না, মানে সেলসের ভিতর থাকে না, ভ্যাট থেকে আলাদা করতে হয় সেলস, বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। সেলসটা অলওয়েজ এক্সক্লুডিং অফ ভ্যাট। আপনার যে অ্যাকাউন্টসে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের সেলসটা দেখেন, ওটা কিন্তু ভ্যাট নাই ওর ভিতরে, ভ্যাট আলাদা আলাদা, কিন্তু ভ্যাট কিন্তু ওখানে রিপোর্ট হয় না। তাহলে দেখেন এখানে যদি সেটাই হয়, তাহলে সেলসের কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, ডাইরেক্ট সেলস 89,400, কারণ পার্সেসে এখানে ইনক্লুসিভ ভ্যাট করছে, পার্সেসটা ইনক্লুসিভ ভ্যাট, তাহলে এটা আপনাকে বের করে ফেলতে হবে। তাহলে 69,600 গুণ 100 ভাগ 150, সেটাই তো, হ্যাঁ? জি স্যার। 9,78 টাকা স্যার। হ্যাঁ স্যার। 78 টাকা স্যার। বুঝতে পারছেন আমার কথা? তাহলে এটা রেজাল্টটা এখানে এটা রেজাল্ট কি এ কোশ্চেনটা হবে না করছে, স্যার তাহলে? এখানে যে এখানে সবই সহজ আছে, কিন্তু সেলস এর এখানে পেঁচাই দিছে, এখানে এক্সক্লুডিং ভ্যাট দিয়ে, মানে আপনাদের মাথায় রাখতে হবে যে সেলস আসলে কখনো ভ্যাট রিপোর্ট হয় না। সো এটা যদি আপনি না জানেন তাহলে এটা ভুল করবেন, আপনি এখানে কিন্তু সেলস এর ভ্যাট ক্যালকুলেশন করে ফেলবেন। যদি এটা এমন থাকতো ইনক্লুসিভ, মানে সেলস ইনক্লুসিভ অফ ভ্যাট, তাহলে কিন্তু আপনার ওইটা আবার ভ্যাটটা বাদ দিয়ে সেলস নিতে হতো, বুঝতে পারছেন? বোঝা যায়? জি স্যার। গুড। আচ্ছা, আমার মনে হয় আপনাদের সময় হয়ে গেছে তাই না? এখানে আরো কিছু আছে, আরো অল্প কিছু আছে, ঠিক আছে? স্যার এটা হচ্ছে সি হবে স্যার, 28,878। হ্যাঁ সি হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আরো কয়েকটা এখানে ছিল, বুঝছেন? সো এটা সময়ের কারণে এইগুলাই, তো এটা একটু আপনার, স্লাইডটা আমাদের সঙ্গে শেয়ার করলে আমরা স্যার এটা প্র্যাকটিস করতে পারতাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি দিয়ে দিব, শেয়ার করে দিব। ক্যাপ্টেন কই?
আমাকে একটা টেক্সট দিয়ে দিন। স্যার লাস্ট ক্লাসেরটাও দিয়ে দিয়েছে, হ্যাঁ, লাস্ট ক্লাসেরটা স্যার। ওইটাও তো দিছি, ওনাকে দিয়ে দিছি তো। ওইটা গ্রুপে দেওয়া আছে ভাই। আচ্ছা, আমাকে একটা টেক্সট দিন, আমি এটা শেয়ার করে দিব। না সরি, আপনাদের আসলে আসলে সমস্যা কি, টাইম সময়ের কমের কারণে আসলে অনেক ডেটতে গিয়ে কথা বলতে মানে পারা যায় না, বুঝছেন? মানে আরো অনেক কিছু নিয়ে বলার ইচ্ছা থাকে, কিন্তু বলতে পারি না। আপনার আবার তো এই শুরু হয়ে গেছে ক্লাস, 20 মিনিট পরে ক্লাস শুরু হয়ে যাবে। সো থ্যাংক ইউ। আর কারোর কোনো ফার্দার ইফ দ্যার ইজ এনি কনফিউশনস আর এনি কোশ্চেন্স, ডোন্ট হেজিটেট, আমাকে কল করবেন, ঠিক আছে? এনি টাইম আই উইল ট্রাই টু রেসপন্স ইউ। হ্যাঁ, এটা মানে ইয়ে করেন না, হেজিটেট ফিল করেন না, আর সিরিয়াসলি পড়াশোনা করেন, পাস করতে হবে, ঠিক আছে? পাসটা ইম্পর্টেন্ট, এটার জন্য সিরিয়াস হইতে হবে, এবং সবকিছুর আগে আপনার মাথায় রাখতে হবে যে আমাকে এভরিডে স্টাডি করতে হবে এবং পাস করতে হবে। স্যার ওকে, 8 নম্বরটা স্যার একটু বলা যাবে স্যার? বলেন। 8 নম্বরটা স্যার একটু যদি বলতেন। 8 8 8 জি স্যার, ওই যে ডেবিট ক্রেডিটটা স্যার আমার একটু প্রবলেম হয়েছে। কোন আগে পাশে কি ছিল? এই যে নেট লস আসলে স্যার ডেবিটে যায় না প্রফিট এন্ড লসে ক্রেডিটে যায়, এটা স্যার আমার একটু বুঝতে হবে। এটা আপনি জি স্যার, নিট লস হলে কি হয়? প্রফিট এন্ড লস স্যার ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স স্যার, এটা আমি এটা আপনি তো এটা এই আপনি এটা আসলে বারবার ভুলে যাচ্ছেন। বছর শেষে এই যে আপনি একটা পিএনএল করলেন, এই এই পিএনএল এর রেজাল্টটা কোথায় নেবেন? প্রফিট এন্ড লস। আবার পিএনএল তো প্রফিট এন্ড লস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। মানে স্যার লাভ হলে স্যার ক্রেডিট ব্যালেন্সটা ক্রেডিটে যাবে স্যার, আর যদি বুঝলেন লস না? হয় তাহলে ডেবিটে আসবে। হ্যাঁ, জি স্যার, আর এই যদি লসটা ব্যালেন্স লসটা স্যার ডেবিটে যাবে, আর যদি ইনকাম মানে লাভ হয় তাহলে ব্যালেন্সটা ক্রেডিটে যাবে। আমার এখানে কি ঠিক নাই? না না না, স্যার, আমার এটা এখানে ঠিক ঠিক আছে আছে, স্যার। হয়তো উনি বুঝে নাই, কারণ হচ্ছে কি মানে ওই যে ডেবিট লস সাইডে আসলে স্যার, যোগফলটা বেশি আর হচ্ছে ক্রেডিট সাইডে যোগফলটা কম, এই জন্য ব্যালেন্সটা ক্রেডিট সাইডে যাবে। আচ্ছা, আমি বলি শুনেন, এটা তো হয়েছে লস, জি আপনার জি পিএনএলটা লস হয়ে আছে। লস মানে কি, ক্রেডিট হয়ে আছে। জি স্যার, হ্যালো, জি স্যার বুঝতে পারছি স্যার, বলেন। মানে আপনি এটা তো ট্রান্সফার করবেন, এটা ট্রান্সফার করতে হবে না আপনার। বছর শেষে তো এই পিএনএলটা এটা ক্লোজ করে ফেলতে হবে তো। এটা যে জি রেজাল্ট, এটা আপনার ক্যাপিটালে রিটেন আর্নিং এ নিয়ে যেতে হবে। তো রিটেন আর্নিং আপনার লস হলে কি রিটেন আর্নিং কমে যাবে? রিটেন আর্নিং কমা মানে কি, ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল, বুঝতে পারছেন? জি আর স্যার, ক্রেডিট কি, প্রফিট। জানা বোঝা যায়? জি স্যার বুঝতে পারছি এখন। এটা ঠিক আছে। এটা যদি লাভ থাকতো তাহলে এটা ভাইস ভার্সা হইতো। লাভ থাকলে যদি এটা লস নয় লাভ হইতো, তাহলে আপনার ক্রেডিট পিএনএল হইতো আর ডেবিট হইতো ইয়ে সরি, ক্রেডিট হইতো ক্যাপিটাল রিটার্ন আর্নিং, আর ডেবিট হইতো হচ্ছে আপনার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। জি স্যার, যদি হলো লাভ আসতো স্যার তাহলে আমার ক্যাপিটালটা ক্রেডিট চলে আসতো, আর হ্যাঁ, হলো প্রফিট লাভ হলে ক্যাপিটাল, ক্যাপিটাল কি হয়, ক্যাপিটাল বড়, ক্যাপিটাল যদি টাকা ক্যাপিটালে ঢোকে তাহলে কি ওটা কি ডেবিট না ক্রেডিট হয়? ক্রেডিট হয় স্যার। ক্রেডিট হয়, বুঝতে পারছেন? যদি জি স্যার, ক্যাপিটাল থেকে টাকা কমে যায় তাহলে ক্যাপিটাল ডেবিট হয়, আর যদি ক্যাপিটালে টাকা বাড়ে তাহলে ক্যাপিটাল ক্রেডিট হয়। মানে কমলে ক্রেডিট ডেবিট, হয়। আর ওই বাড়লে ক্রেডিট। আর ওই যে স্যার প্রফিট এন্ড লসটাতেই স্যার বুঝতে সমস্যা, এইটা ডেবিটে বসাবো না ক্রেডিটে, এইটা ক্রেডিট ক্যাপিটালটা স্যার বুঝতে পারি ভালো। আপনি প্রফিট অ্যান্ড লস বুঝতে পারেননি? হ্যাঁ, এটা ওই যে লসটা আসলে স্যার তাহলে প্রফিট এন্ড লসের ওই যে ডেবিট ব্যালেন্স শো করে না ক্রেডিট ব্যালেন্সে, এটা স্যার ক্যাপিটাল বুঝতে পারি ভালো। শোনেন, প্রফিট লস আসলে, লস লস হলে কি হয়, ডেবিট। লস জি, মানে ডেবিট। আপনার ইনকাম থেকে, ইনকাম হলে কি হয়, ক্রেডিট। আয় হলে হয় ক্রেডিট। লস হলে কি হয়, মানে রেভিনিউ কি, রেভিনিউ ক্রেডিট না? তো রেভিনিউ, জি রেভিনিউ। রেভিনিউতে সব খরচ বাদ দিয়ে, তো যদি রেভিনিউ থেকে ধরেন 100 টাকা, আপনার খরচ হয়েছে 90 টাকা, 10 টাকা কি ক্রেডিট? 10 টাকা কি হয়? ব্যালেন্স। না, 10 টাকা কি ক্যালকুলেশন করে ক্রেডিট না? জি, রেভিনিউ কি ক্রেডিট না, রেভিনিউ? হ্যাঁ ওটা ক্রেডিট স্যার, 10 তাহলে টাকা 10 ক্রেডিট। টাকা কি ক্রেডিট, ক্রেডিট ব্যালেন্স। যদি আপনার রেভিনিউ 100 টাকা, খরচ জি হয়েছে স্যার, 110 টাকা, এই 10 টাকা কি হলো তাহলে? ডেবিট স্যার। এটা কি ডেবিট। এখন এই জি স্যার, এই ডেবিটটা, এই ডেবিট ব্যালেন্সে আপনি এখন
ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, করে এই ব্যালেন্সটা জিরো করতে হবে, এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্সটা জিরো করতে হবে। তাহলে আছে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট 10 টাকা, তাহলে আমাকে এখন জিরো করতে হলে কি করতে হবে? এটা 10 টাকা স্যার আবার 10 টাকা কি ক্রেডিট করতে হবে না? ক্রেডিট করতে হবে। ক্রেডিট করলে কি হলো? জিরো হয়ে গেল না প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট? জি জি এর করসপন্ডিং কি আছে? ক্যাপিটাল, রিটার্ন আর্নিং, রিটার্ন আর্নিং ডেবিট হয়ে গেল। এবার থ্যাংক বোঝা ইউ গেছে না বোঝেননি? জি বোঝা গেছে স্যার, থ্যাংক ইউ। ওকে, আর আর কারো কোশ্চেন? তাহলে থ্যাংক ইউ, আমি শেয়ার করে দেবো, হ্যাঁ? আপনারা একটু ইয়ে করে নিন, ক্যাপ্টেন আমাকে একটা টেক্সট দিয়ে দিন, আমি শেয়ার করে দিব। ওকে, আসসালামু আলাইকুম, হ্যাঁ, বাই। ওয়েলকাম স্যার।